ওকে, উই আর লাইভ নাও। আমরা লাইভ নমস্কার, এসেছি। শুভ সন্ধ্যা। আমরা আবার এসেছি অর্থ বিশ্লেষণের আড্ডা নিয়ে। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সোসাইটি ফর ইকোনমিক রিসার্চ ইন বেঙ্গলি এবং অর্থ বিশ্লেষণ জার্নালের তরফ থেকে আমি মৌসুমী আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের আজকের অর্থ বিশ্লেষণের আড্ডার বিষয় হলো ডিজিটাল বিপ্লব। আমরা কোথায় দাঁড়িয়ে? ভারত সরকার ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম শুরু করেছিল 2015 সালে এবং এর প্রধান উদ্দেশ্য ছিল যে একটি ভারতীয় অর্থনীতিকে একটি তথ্য সমৃদ্ধ এবং শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা সমন্বিত আহ, অর্থনীতিতে রূপান্তরিত করা, আহ, যেখানে সকল সাধারণ নাগরিকের জন্য সরকারি প্রকল্পগুলির সুবিধা যাতে সহজে এবং অনায়াসে উপলব্ধ করানো যায়। ভারতীয় অর্থনীতির জন্য এই বিপ্লবের জন্য ভিত কিন্তু আগে থেকেই তৈরি ছিল। অর্থাৎ গত কয়েক দশক ধরেই আমরা দেখে আসছি যে ভারতবর্ষ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এক অভাবনীয় উন্নতি ঘটিয়েছে এবং তার ফলে এই যখন এই ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চ করা হলো তখন কিন্তু তা একটা বিপ্লবাত্মক পরিবর্তন আনতে সক্ষম হবে এই আশা করা যেতে গেছিল এবং এই বিপ্লবকে তারই ফলশ্রুতি বলা যেতে পারে। বর্তমানে দেখা যায় যে প্রায় সমস্ত অর্থনৈতিক এবং পারস্পরিক আদান প্রদান এই ডিজিটাল মাধ্যমে বা নেট দুনিয়াতে হয়, এটা আমরা সকলেই জানি। তো এই যে পুরো যে নেটওয়ার্ক বা পুরো যে ঘটনা ডিজিটাল যে ব্যাপার স্যাপার গুলো বিপ্লবের যে অংশগুলো সেগুলোকে নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা যদি করি তাহলে দেখা যায় যে আহ, ভারতবর্ষ কিন্তু এক্ষেত্রে অনেকটাই হয়তো এগিয়ে গেছে, অনেক অনেক কিছুই ভারতবর্ষে হয়েছে, কিন্তু তাহলেও কিছু হয়তো সংশয়ের অবকাশও আছে। আমরা যদি একটু ডেটার দিকে তাকাই, একটু তথ্যের দিকে তাকাই, তাহলে তাহলে দেখা যায় যে ভারতীয় অর্থনীতিতে ডিজিটাল অর্থনীতির অনুপাত প্রায় 24% মতন এবং জানুয়ারি 2023 এর যদি আমরা তথ্য দেখি তাহলে দেখা যাবে যে ভারতবর্ষের প্রায় 33% মানুষ সমাজ মাধ্যম ব্যবহার করেন এবং প্রায় 77% জনগণ মোবাইল ব্যবহার করে। তো এই যে এই তথ্য এটার থেকে কিছু সংশয়ের অবকাশ কিন্তু এখনো আছে যে ইন্টারনেট ব্যবহার করা বা মোবাইল ব্যবহার করা মানেই কি ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অন্তর্ভুক্ত হওয়া? ভারতীয় অর্থনীতি বা ভারতের কত শতাংশ নাগরিক আসলে এই সুবিধাটা ঠিকভাবে ভোগ করতে পারেন বা আহ, তার বেনিফিটটা পান? আয় বৈষম্য, সামাজিক বৈষম্যের মতো ডিজিটাল বৈষম্য কি অনিবার্য? আহ, তাছাড়া আরেকটা কথাও বলা যেতে পারে যে ডিজিটাল পরিষেবায় যে বিপুল পরিমাণ তথ্য ভান্ডারের আদান প্রদান হয় সেই তথ্য ভান্ডারই বা ভারতবর্ষের ক্ষেত্রে কতটা সুরক্ষিত? ভারতীয় জনগণের যে আহ, ব্যক্তিগত তথ্য সেটাই বা ভারতবর্ষের আহ, সেটাই বা সরকার কতটা সুরক্ষিত রাখতে পেরেছে এখনো পর্যন্ত? তো এই বিষয়গুলোই আজকে আমাদের আলোচনায় উঠে আসবে। এই বিষয়গুলি নিয়ে যদি অর্থনীতিবিদদের কাছে প্রশ্ন রাখা যায় তারা তাদের ধারালো যুক্তি এবং তাদের বৈদগ্ধ্যের মাধ্যমে তাত্ত্বিক বিশ্লেষণ করে কিন্তু কিছু একটা তার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দিতে পারেন। কিন্তু আসলে যারা এই ডিজিটাল রেভলিউশন বা ডিজিটাল বিপ্লবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং যাদের ক্ষেত্রে যারা এই ডিজিটাল বিপ্লবের যুগে যারা বড় হয়ে উঠেছে সেই নবীন প্রজন্ম, তারা কি মনে করছে এটাই কিন্তু আমাদের আজকে মানে এটা জানাটা আমাদের পক্ষে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই আজকের আড্ডায় আমরা ডেকে নিয়েছি নবীন প্রজন্মের তিন প্রতিনিধিকে। আমাদের সঙ্গে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী এবং গবেষিকা শ্রীমতী সায়রী গুপ্ত। তার সঙ্গে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েটের প্রথম স্থানাধিকারী, অর্থনীতিতে প্রথম স্থানাধিকারী এবং ইউজিসিডিআরএফ সংশয় অর্জনকারী শ্রীমতী অমৃতা বসু এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল ইয়ারের ছাত্রী লাবণী রায় চক্রবর্তী।
এই তিনজন আজকে আমাদের অর্থনীতির অর্থ বিশ্লেষণের আড্ডার অতিথি, এবং অর্থ বিশ্লেষণের তরফ থেকে আছেন আমার সঙ্গে আছেন অধ্যাপক জয়ন্ত কুমার দ্বিবেদী। জয়ন্ত অধ্যাপক দ্বিবেদী বিকেসি কলেজের বিকেসি কলেজের অধ্যাপক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সঙ্গে যুক্ত। তো প্রথমে আমরা শায়রির সঙ্গে একটু আলোচনায় আসবো। আমরা শায়রি যে বিষয়টা নিয়ে গবেষণা করছে সেটা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, এবং শিক্ষাক্ষেত্রে অনলাইন এডুকেশন, অনলাইনের কি এফেক্ট, এগুলো সম্বন্ধেও একটু আধটু গবেষণার কিছু কিছু তথ্য ও এখনো পর্যন্ত সংগ্রহ করতে পেরেছে। তো আমরা শায়রির কাছে একটু জেনে নেব যে শায়রি এই ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম বা ডিজিটাইজেশন, এই পুরো ব্যাপারটা এডুকেশন সেক্টরকে কিভাবে প্রভাবিত করছে, বা তোমার কি মনে হয় সেটা অর্থনীতির পক্ষে বা কোন দিকগুলো আর কি তোমার গবেষণায় উঠে আসছে, তুমি আমাদের একটু যদি বলো প্রথমে। প্রথমত আমি ধন্যবাদ জানাই সকলকে আমাকে এই আলোচনায় আমাকে ডাকার জন্য, এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। এখানে আমাদের আজকে ডিসকাশন যেটা হবে সেটা ডিজিটাল বিপ্লব এবং ডিজিটাল ট্রান্সফরমেশন যেটা দেখা যায় সেটা সমাজের বহু ক্ষেত্রেই সেটা উঠেছে, এবং তার মধ্যে শিক্ষাক্ষেত্র একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা নিয়ে কথা বলা এবং অনেক রকমই আলোচনা সেটা নিয়ে চলে। ডিজিটাল ট্রান্সফরমেশন শিক্ষাক্ষেত্রে ভালো দিক আছে, আবার খারাপ দিকও আছে, এবং দুটো নিয়ে আলোচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে যেটা বলতে হবে যে এই যে ডিজিটাল ট্রান্সফরমেশনটা এসছে, এটার সূচনা অনেকদিন আগে থেকে হলেও সেটা আমাদের সামনে আরো বেশিভাবে ফুটে উঠেছে, আমরা আরো বেশি সেটার ব্যাপারে সচেতন হয়েছি যবে থেকে কোভিড প্যান্ডেমিক আমাদের জীবনে এসছে, এবং সেখানে একটা হঠাৎ করে একটা শিফট, এই অফলাইন মোড অফ টিচিং থেকে একটা অনলাইন মোডে আসা, সেটা একটা আকস্মিক একটা চেঞ্জ, যেটা স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা, তাদের মা বাবারা সবাই সেটার দ্বারা এফেক্টেড হয়েছে। সেটা ভালো না খারাপ সেটাও আমাদেরকে বিশ্লেষণ করা সেটা খুবই জরুরি। সেটার ভালো দিকটা যদি আমি বলতে যাই, যে এখন ছাত্রছাত্রীরা বাড়িতে বসে যে কোনো সময় তাদের শিক্ষকদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছে, যে কোনো সময় তারা রিসোর্স অ্যাভেল করতে পারছে, ক্লাস করতে পারছে, অনেক রকম অপশনস খুলে গেছে, অনেক রকম কোর্স করতে পারছে। যেরকম আমরা যদি গবেষণায় যারা আছি তারা একটা অন্য দেশের কনফারেন্সও বাড়িতে 4 দেওয়ালের মধ্যে বসে করতে পারছি, সেইগুলো সুবিধা তো ডেফিনেটলি আছে। কিন্তু একটা বড় এই যে সুবিধাগুলো যে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হয়েছে এডুকেশন সেক্টরে, সেটার কিন্তু যে বেনিফিটগুলো সেগুলো কিন্তু একটা শ্রেণীর মানুষের মধ্যে বেশি সীমিত, অনেকে সেগুলো হয়তো সেই সুযোগ সুবিধাগুলো অ্যাভেল করতে পারে না। এবার সেটা সেই জন্য যেটা হয়েছে, এখানে একটা বৈষম্য তৈরি হয়েছে। কয়েকজন মানুষ যারা অলরেডি একটা প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের জন্য হয়তো সেই সুযোগ সুবিধাগুলো নেওয়া অনেক বেশি সহজ, রাদার দ্যান যারা একটা ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এবং সেই জন্য বৈষম্য আরো হয়তো বেড়ে যেতে পারে এইটার জন্য। তো সেখানে ডিজিটাল ডিভাইডের যে গল্পটা সেটা আমাদের চোখের সামনে আরো বেশি ভাবে ফুটে ওঠে। ডিজিটাল ডিভাইডের দুটো খুব গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট আছে। একটা যেটা আমরা বলতে পারি হচ্ছে অ্যাক্সেসের ক্ষেত্রে, যে আদৌ আমাদের কাছে এই যে ইন্টারনেট বা যেটা মূল ডিজিটাল টেকনোলজির মূল যেটা সূত্রধার, সেটা হচ্ছে ইন্টারনেট বা ডিভাইস, অর্থাৎ কম্পিউটার ফেসিলিটি বা ল্যাপটপ, স্মার্টফোন ইত্যাদি, সেইগুলোর অ্যাক্সেস কিরকম। এবং দ্বিতীয়ত, খালি অ্যাক্সেস থাকলেই হবে না, সেগুলো ব্যবহার করতেও জানতে হবে, এবার সেখানে ইউজেজও একটা খুব বড় ফ্যাক্টর। তো আমি যদি ডিজিটাল ডিভাইডকে ভেঙে দেখতে চাই, সেটার অনেক রকম অ্যাসপেক্ট হতে পারে, অনেক দিক হতে পারে। তো সেখানে একরকম ডিভাইড যেটা আসতে পারে সেটা হচ্ছে, যেটা আমি বললাম, অ্যাক্সেসিবিলিটি ডিভাইড, অর্থাৎ সেটা খালি কিন্তু একটা ইকোনমিক স্ট্যাটাস অনুযায়ী চলে না, অর্থাৎ একজন যে একটা সচ্ছল পরিবার থেকে আসছে তারাই যে খালি অ্যাক্সেস করতে পারছে এবং গরিব যারা তারা পাচ্ছে না, খালি সেই ডিভাইড নয়, এটা অনেক রকম ইস্যুস হতে পারে, যেরকম কানেক্টিভিটি ইস্যু বা লিটারেসি, যে আমার সেই টেকনিক্যাল নো হাউটা আছে কিনা যে আমি সেটা প্রপারলি ইউজ করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। একটা রুরাল আরবান ডিভাইড হতে পারে, অনেক রকম এর মধ্যে কম্পোনেন্টস থাকতে পারে। আর একটা হতে পারে জেনারেশনাল গ্যাপ, অর্থাৎ যেটা
খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যে যে এই যে ডিজিটাল টেকনোলজি ইন্ট্রোডিউস করা হচ্ছে এডুকেশনে, তো যারা ইয়াং জেনারেশন অর্থাৎ যারা ছাত্রছাত্রীরা, তাদের যতটা সুবিধে, কারণ তারা তো ছোটবেলা থেকে এই টেকনোলজির সাথে কিছুটা অভ্যস্ত, তারা ছোটবেলা থেকে তারা স্মার্টফোন দেখছে বা তারা কম্পিউটারের সাথে অভ্যস্ত, ল্যাপটপের সাথে অভ্যস্ত। কিন্তু যারা ওল্ড, যারা বয়স্ক, যারা হয়তো আগের জেনারেশনে, তাদের সেখানে যে শিক্ষক শিক্ষিকারা, তাদের পক্ষে এতদিন ধরে তারা একটা খাতায় কলমে পড়িয়ে এসছে এবং তারা মুখোমুখি ইন্টারাকশনে তারা বিশ্বাসী, সেখানে হঠাৎ করে এই ডিজিটাল ট্রান্সফরমেশন কিন্তু তাদের পক্ষে সুবিধাজনক নাও হতে পারে। সুতরাং এই একটা গ্যাপ থাকতে পারে। আর একটা হচ্ছে বিহেভিয়ারাল গ্যাপ, যেটা হচ্ছে নিউ টেকনোলজি যেটা আসছে সেটার সাথে কতটা সে অভ্যস্ত হওয়ার যে প্রচেষ্টা, অর্থাৎ খালি ডিভাইস দেওয়া, খালি ইন্টারনেট অ্যাক্সেস থাকাই একমাত্র চাবিকাঠি নয় ডিজিটাল ডিভাইড থেকে বেরোনো, তাদেরকে সেটা জানতে, সেটা একটা আগ্রহ থাকতে হবে সেটার জন্য। তো এই ডিজিটাল ডিভাইড কি এই প্যান্ডেমিকের জন্যই হয়েছে নাকি আগে থেকেই সেটা ছিল, সেটা দেখার জন্য আমি কিছুটা তথ্য এখানে দেব। তো যদি আমি প্রি প্যান্ডেমিক একটা সিনারিও দেখি, তো আমি ন্যাশনাল স্যাম্পল সার্ভে ডেটা যদি দেখি 2017-18, সেখান থেকে দেখা যায় যে কত শতাংশ হাউস হোল্ডের কম্পিউটার ফেসিলিটি আছে বা ইন্টারনেট ফেসিলিটি আছে। সেখানে আমি দেখতে পাই যে অ্যারাউন্ড 11%, মাত্র 11% হাউস হোল্ডের কম্পিউটার আছে রুরাল আরবান মিলিয়ে, এবং 24% ইন্টারনেট আছে, এবং সেখানে রুরাল আরবান ডিভাইডটা কিন্তু আরো বেশি। রুরাল এরিয়া যদি আমি দেখতে যাই, সেখানে মাত্র 4%-এর কম্পিউটার আছে, আর মাত্র এবং 15%-এর কিন্তু ইন্টারনেট আছে। এদিকে যদি আমি আরবান এরিয়া দেখি, সেখানে শতাংশ অনেক বেশি, সেখানে 42%-এর ইন্টারনেট কানেকশন আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রুরাল আরবান ডিভাইড, যেটা আমি বলছিলাম একটা অ্যাক্সেসিবিলিটি ডিভাইডের একটা কম্পোনেন্ট, একটা ভাগ, যেটা হচ্ছে এই রুরাল আরবান ডিভাইড, সেটা এখান থেকে ফুটে আসছে। তাছাড়াও আমি যদি দেখি ইকোনমিক স্টেটাস অনুযায়ী, যে সব থেকে গরিব 20%, সব থেকে সচ্ছল ফ্যামিলির 20%, সেখানেও একটা বড় ডিভাইড আসতে পারে। এবার এটা হচ্ছে তো একটা অ্যাক্সেসিবিলিটি ডিভাইড, যেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ইন্টারনেট কানেকশন বা কম্পিউটার, বা কিন্তু মানে এটার সাথেই একদম প্যারালালি যেটা ইম্পর্টেন্ট আর একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা হচ্ছে যে তারা কতটা সেটা ব্যবহার করতে জানে। সেখানে আমি যদি দেখি যে কতজন 5 বছরের ঊর্ধ্বে ব্যবহার করতে পারে কম্পিউটার, সেটা হচ্ছে 16%, এবং ইন্টারনেট ব্যবহার করতে পারে অ্যারাউন্ড 20%। সেটাও কিন্তু অনেকটা মানে বাড়া দরকার টু গেট অ্যাডাপ্টেড টু দিস এরকম একটা টেকনোলজি, কারণ সেটা আমাদের মূল এখন, কারণ আমাদের অনলাইন মিডিয়াম অফ লার্নিং ইজ এখন এটা একটা খুব ভাইটাল কম্পোনেন্ট হয়ে গেছে। যদিও আমরা প্যান্ডেমিকের একদম কমপ্লিট অনলাইন মোডটা পেরিয়ে এসেছি, কিন্তু ভবিষ্যতেও তো এরকম একটা সিচুয়েশন আসতেই পারে, এবং সেটার জন্য আমাদের প্রিপেয়ার থাকাটা খুব দরকার। এবার এই যে ডেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু আমি যদি বয়স অনুযায়ী দেখি, আমি দেখতে পারবো যে একটা যেটা ইয়াঙ্গার জেনারেশন, অর্থাৎ যদি আমি দেখি 15 থেকে 19-এর এজ গ্রুপটা, মানে স্টুডেন্টদের এজ গ্রুপটা, সেখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড 40% মহিলারা এবং 42% লোক, তারা কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করতে পারে। কিন্তু আমি যদি একটা হায়ার এজ গ্রুপ দেখি, যদি 45 থেকে 50 এজ গ্রুপটা দেখি, সেখানে অনেক কম। মহিলাদের মধ্যে মাত্র 13% ইন্টারনেট ইউজ করতে পারে এবং পুরুষদের মধ্যে 31% ইউজ করতে পারে। সুতরাং আমি যেটা বলছিলাম জেনারেশনাল গ্যাপ, এটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর। খালি টিচার স্টুডেন্টের বৈষম্যটা নয়, এখানে মা বাবাদেরও একটা রোল আছে, যে তারা কতটা তাদের বাচ্চাদেরকে ট্রেন করতে পারছে, কারণ তাদের বাচ্চার পড়াশোনার পেছনে তাদের একটা অবদান আছে, এবং সেটা তাদেরকে গাইড করা তাদেরও একটা দায়িত্ব। সুতরাং এটাও একটা খুব বড় ফ্যাক্টর যেটা আমাদের দেখা উচিত। এবার এই যে এবিলিটি টু ইউজ দ্য কম্পিউটার বা ইন্টারনেট, এটার কিন্তু এটা তো যেরকম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে, কিন্তু সেখানে একটা স্কুলেরও একটা বড় রোল আছে সেটার পেছনে। সুতরাং আমরা যদি দেখি যে যারা প্রাইভেট স্কুল থেকে আসে, সেখানে কিন্তু অনেক বেশি শতাংশ, অনেক বেশি প্রাইভেট স্কুলে কিন্তু এই কম্পিউটার ফেসিলিটি আছে। অর্থাৎ প্রাইভেট স্কুলে যদি আমি ডাইস ডেটা দেখি, সেখানে দেখা যাবে যে 70% এর স্কুলের কিন্তু কম্পিউটার ফেসিলিটি আছে, কিন্তু গভর্নমেন্ট স্কুলে সেটা একদম হাফ অফ এটা অফ প্রাইভেট স্কুল, মানে অ্যারাউন্ড 35%।
এটা আমি 2021-22-এর ডেটার কথা বলছি। তো সেখানে কিন্তু এটা এটা খুব একটা জরুরি ব্যাপার, কারণ স্কুলই কিন্তু ট্রেন করতে পারে বাচ্চাদেরকে যে এই টেকনোলজিটার সাথে অভ্যস্ত হতে। সেখানে এই নতুন রকমের টেকনোলজি অর্থাৎ স্মার্ট ক্লাসরুম বা এইসব কম্পিউটার ডিভাইস এইসব এইসব ব্যবহার করতে যদি তারা না শেখায় বাচ্চাদেরকে, তারা বাচ্চারাও সেটা এরকম পরবর্তী একটা সিচুয়েশন এলে তারা সেটার সাথে অ্যাডাপ্ট করতে হয়তো তাদের একটা ডিফিকাল্টি হতে পারে। এবার সেখানে একটা ব্যাপার আসছে। তাছাড়াও টিচারদের কতটা তাদের অসুবিধে হয়েছে এই প্যান্ডেমিকের মধ্যে, কারণ টিচারদের এই নতুন রকম টেকনোলজি ব্যবহার করে স্টুডেন্টদেরকে খালি পড়ানো নয়, তাদের জন্য সমস্ত পরীক্ষা সরঞ্জাম, তাছাড়া তাদের মনিটর করা, এই সমস্ত কিছুও দেখতে হয়েছে। এবং যদি আমি দেখি যে একটা কয়েকটা রিপোর্টে দেখা গেছে যে অ্যারাউন্ড 80% টিচাররা কিন্তু বলছে যে তাদের এই প্রপার ডিভাইস এর অভাবে তারা ঠিকভাবে ডেলিভার করতে পারছে না তাদের এই লেকচার বা স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে পারছে না। সেই জন্য এটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা যে টিচার ট্রেনিংও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তো এই সূত্রে আমি বলতে পারি যে তার মানে এটা এই যে ডেটাটা আমি বললাম সেটা হচ্ছে প্যান্ডেমিকের আগের অবস্থা ভারতবর্ষে। তো এর জন্য গভর্নমেন্ট অনেক ইনিশিয়েটিভ নিয়েওছে, যেরকম আমাদের পিএম ই বিদ্যা স্কিম, যেটা হচ্ছে আত্মনির্ভর ভারতের একটা পার্ট, যেটার মেন অবজেক্টিভ হচ্ছে এই ইনক্লুসিভিটি প্রমোট করা, যাতে এটা একটা ওপেন প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যাতে সবাই এই রিসোর্সেস গুলো অ্যাভেল করতে পারে এবং সেটার টিচার স্টুডেন্ট সবাই সেটা দ্বারা বেনিফিটেড হয়। এর অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেরকম একটা হচ্ছে দীক্ষা। দীক্ষা একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে টিচার স্টুডেন্ট দুজনেই রিসোর্সেস অ্যাভেল করতে পারে। টিচার ট্রেনিংও এর মধ্যে আছে, টিচার ট্রেনিং রিসোর্সেস, যেটা মাধ্যমে তারা যদি ট্রেন্ড হয় তাহলে তারা ঠিকভাবে ডেলিভার করতে পারবে তাদের লেকচার, যাতে বাচ্চারা ঠিকভাবে সেগুলো শিখতে পারে। অনেকের যেহেতু বাড়িতে ইন্টারনেট কানেকশনের অসুবিধা আছে অনেক ফ্যামিলিরই, সেখানে একটা ব্রডকাস্টিং এরও ফেসিলিটি গভর্নমেন্ট বলেছে, যেরকম রেডিও ব্রডকাস্টিং বা টেলিভিশন ব্রডকাস্টিং। সেখানে স্বয়ংপ্রভা, যেটা টেলিভিশন ব্রডকাস্টিং, সেটার উদ্যোগ গভর্নমেন্ট নিয়েছে, যেটার মাধ্যমে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে 200টা চ্যানেল চালু করার কথা হয়েছিল। যদিও সেটা যতটা সফল হওয়ার কথা সেটা ততটা হয়নি, কারণ অতগুলো রিজিয়নাল চ্যানেলে কিন্তু শেষমেশ দাঁড়ায়নি। এখন বোধহয় অ্যারাউন্ড 34টা চ্যানেল আছে। আর একটা আছে স্বয়ং পোর্টাল, যেখানে হায়ার এডুকেশন রিসোর্সেস আপলোড করা হয় বাই হায়ার এডুকেশন ইনস্টিটিউটস। সেখানে হায়ার এডুকেশন ইনস্টিটিউটস কোলাবোরেশনে এইরকম রিসোর্সেস আপলোড করা হয় যাতে স্টুডেন্টরা সেটা অ্যাক্সেস করতে পারে এবং তাদের এই যে লার্নিং লসটা, এই যে ডিজিটাল এই হঠাৎ করে এই ডিজিটাল টেকনোলজির সাথে অভ্যস্ত হওয়ার জন্য যে গ্যাপটা তৈরি হয়েছে অনেকের, সেইটা যাতে কিছুটা মিটিগেট করতে পারে। সুতরাং এই জিনিসগুলো করা হয়েছে। তাছাড়াও আমাদের নিউ এডুকেশন পলিসির অনেক রকম উদ্যোগ নেওয়া হয়েছে, যেরকম টিচার ট্রেনিং, ব্লেন্ডেড মোড অফ লার্নিং, কারণ পুরোপুরি ডিজিটাল মিডিয়াম তো এখন আমরা এই মাধ্যমে নেই, এখন তো একটা অফলাইন মোডও দরকার এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ খালি ডিজিটাল মিডিয়ামে আবদ্ধ থাকলে সেটার কিন্তু একটা খুবই নেগেটিভ দিক আছে, অর্থাৎ অ্যাডিকশন বা সাইকোলজিক্যাল স্ট্রেস। বাড়িতে বসে বাচ্চারা সারাক্ষণ যদি ডিভাইসে কিছু দেখে, সেটা তো তাদের মেন্টাল হেলথের জন্য হয়তো সেটা ঠিক নয়। সুতরাং ব্লেন্ডেড মোডে যাওয়া এবং সেখানে টিচার ট্রেনিং, অনলাইন এক্সামিনেশন বা অনলাইন পরীক্ষা নেওয়ার যে স্ট্যান্ডার্ড গুলো, সেগুলোকে ঠিকভাবে চালু করা, সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা খুব দরকার। এই ইনফ্রাস্ট্রাকচারটা গভর্নমেন্ট প্রোভাইড তো করেছে, অর্থাৎ এই একটা সাপ্লাই সাইড পুশ আছে, কিন্তু সেটা কতটা এফেক্টিভ, কারণ এই অনেক অনেক জায়গাতেই দেখা গেছে যে এই যে পোর্টালগুলো তৈরি করা হয়েছে এটা খুব একটা কম্প্রিহেন্সিভ নয়, অর্থাৎ যারা এই পোর্টাল থেকে অ্যাভেল করতে যাচ্ছে সেগুলো অনেক বেশি ট্রান্সপারেন্ট হওয়ার কথা, অনেক বেশি যাতে তারা ইজিলি সেটাকে অ্যাক্সেস করতে পারে, কারণ এখানে তো অনেক রকম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা যাচ্ছে। সুতরাং তাদের জন্য এটা যতটা সম্ভব সহজ হওয়া দরকার। তো এই যে এতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, এর জন্য আমরা যদি দেখতে চাই যে লার্নিং আউটকামের ওপর এফেক্টটা কি হয়েছে, সেটাও একটা বড় বিষয়।
কারণ লার্নিং আউটকামটা আফটার অল সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি 2021-22-এর ডেটা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে কম্পেয়ার টু 2020 আমাদের কিন্তু ড্রপ আউট রেটস বেড়ে গেছে এতগুলো এই ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য। সেটা কেন হয়েছে সেটা দেখা খুব ইম্পর্টেন্ট। এবং সেই যে ড্রপ আউটটা বেড়েছে এটা কিন্তু প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি লেভেল, মানে একদম ছোট বয়সে বাচ্চারা। 2020-তে ড্রপ আউট রেট ছিল 0.8, যেটা 2021-22-এ হয়েছে 1.5, অর্থাৎ অলমোস্ট ডাবল। এবং আপার প্রাইমারিতে 1.9 থেকে 2021-22 হয়েছে 3, এবার 3%। সুতরাং এই যে ড্রপ আউট রেটটা বেড়েছে সেটা কিন্তু একটা ভাবার বিষয়। এত সুতরাং কোনো একটা খামতি এখনো থেকে যাচ্ছে যেই জন্য এই লার্নিং আউটকাম গুলো ইমপ্রুভ করছে না। আমরা যদি অ্যাসার ডেটাও দেখি তাহলে আমরা দেখবো যে ক্লাস 8-এর ওদের যে ওখানে একটা কোয়ালিটি ইন্ডিকেশন, যেটা যে বাচ্চারা কতটা শিখছে, সেখান থেকে দেখা যায় যে ক্লাস 8-এর বাচ্চারা যারা ক্লাস 2-এর টেক্সট করতে পারছে সেটা কিন্তু 2018-র তুলনায় 2022-এ কমে গেছে। খালি পড়া না, যদি অঙ্ক করার একটা মাপকাঠিও ধরা হয় সেটাও কমেছে। সেই জন্য কিছু একটা নিশ্চয়ই খামতি থেকে যাচ্ছে যেটা অ্যাড্রেস করা খুব ইম্পর্টেন্ট। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার বলা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যেহেতু আমরা দেখছি যে এই কম বয়সে ড্রপ আউটস বেড়েছে, তার মানে নিশ্চয়ই যে বাড়িতেও যে সাপোর্টটা সেটারও একটা সেখানেও কোথাও একটা অভাব থেকে যাচ্ছে। এবার সেখানে আমরা যদি ডেটা দেখি, অ্যাসার ডেটাতেই আবার দেখা যায় যে এই প্যান্ডেমিকের মধ্যেই কিন্তু লার্নিং সাপোর্ট বাড়িতে রিডিউস করেছে। অর্থাৎ বাড়িতে তারা যে সাপোর্টটা পাচ্ছে বাবা মার থেকে বা তাদের ভাই বোনদের থেকে এই পড়াশোনার ক্ষেত্রে, সেটা কমেছে। এবং সেটা বাই 8% কমেছে 2021-এ কম্পেয়ার টু 2020। এবং সেখানে দেখা যাচ্ছে যে বাবা মারা যারা ক্লাস 5-এর কম শিক্ষা যাদের, তাদের কিন্তু সেই ড্রপটা অনেক বেশি। সুতরাং এডুকেশন অফ দ্য প্যারেন্ট সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে সেটা বাচ্চার পড়াশোনার মানে লার্নিং আউটকাম কতটা এফেক্ট করছে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে স্মার্টফোন বাড়িতে এখন আছে, মোটামুটি এখন অনেক স্মার্টফোন এর রিচ বেড়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে এবং ডিভাইসও, সুতরাং মানে এখানে দেখা যায় যে অনেক গভর্নমেন্টই অনেক রকম ইনিশিয়েটিভ নিয়েছে, যেরকম পশ্চিমবঙ্গেই ট্যাব ডিস্ট্রিবিউট করা, বা কর্ণাটকায় বা জম্মু অ্যান্ড কাশ্মীরে, সেখানে অনেক জায়গাতেই কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট এরকম ইনিশিয়েটিভ নিয়েছে। স্মার্টফোন অ্যাক্সেস যদি দেখি, আমি দেখবো যে 2021-এ এটা অলমোস্ট 70% অলমোস্ট। কিন্তু সেখানে যদি আমি দেখি যে বাচ্চা সেই ডিভাইস কতটা অ্যাক্সেস করতে পারছে, সেটা কিন্তু অনেক কম। সেখানে দেখা যাচ্ছে যে অনলি 27% চিলড্রেন ফুল অ্যাক্সেস পাচ্ছে টু দি স্মার্ট ডিভাইসেস, এবং অলমোস্ট 26% তাদের কিন্তু কোনো অ্যাক্সেস নেই বাড়িতে স্মার্টফোন থাকা সত্ত্বেও। সুতরাং এই গ্যাপগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করা খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু দেখছি যে কম বয়সেই ড্রপ আউট রেটস বেড়েছে, আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ফোকাস যেটা হওয়া উচিত হচ্ছে যে ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমেরেসি। তার মানে যে ছোট বয়সে যদি তারা ঠিকঠাক না শেখে, তারা যদি প্রথমেই এরকম একটা ডিজিটাল টেকনোলজির সাথে তাদেরকে অভ্যস্ত হতে হবেই, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা না হলে, সেখানেই যদি ভিত্তিটাই যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে তাদের লার্নিং আউটকামস, পরবর্তীকালে হায়ার এডুকেশন রিটার্ন, সেই সমস্ত কিছু এফেক্ট করবে। কারণ আমরা জানি যে এই শিক্ষার মধ্যে একটা পাথ ডিপেন্ডেন্স আছে, এডুকেশন একটা পাথ ডিপেন্ডেন্স আছে। অর্থাৎ আমাদের ছোটবেলার যে স্কুল কোয়ালিটি, সেটা কিন্তু আমাদের হায়ার এডুকেশন কোয়ালিটিকে এফেক্ট করে। সুতরাং এই ফাউন্ডেশনাল লিটারেসির ওপর কিন্তু খুব নজর দেওয়া উচিত। সেখানেও কিন্তু আমাদের ন্যাশনাল নিউ এডুকেশন পলিসিতে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যাতে এইগুলোকে অ্যাড্রেস করা হয়, এবং বাই 2026 সেটা যেন অনেকটা ইমপ্রুভ করে, সেই একটা উদ্যোগও নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। এবার সেইটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এখানে যেরকম গভর্নমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে, তেমনি স্কুলেরও একটা রোল আছে। এবং আর একটা বিষয় হচ্ছে যে বাবা মাদের এই স্কুলের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন হওয়াটা খুব জরুরি, কারণ তারা কিন্তু বাচ্চাদেরকে থ্যাংক ইউ শায়রি, তুমি অনেকটাই খুব ভালো জায়গাগুলো আর কি তুমি পয়েন্ট আউট করেছো, এবং তুমি আমাদের অনেক তথ্য দিয়ে আর কি
আহ, মানে জিনিসটাকে বিশদে বলেছো যে কতটা আমরা মানে কোন পজিশনটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া এখন কিভাবে আর কি ব্যাপারটাকে হ্যান্ডেল করছে, এবং তাতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র অ্যাক্সেস দিলেই যে তারা সেটাকে সম্পূর্ণ তার সদ্ব্যবহার করতে পারছে তাও নয়। ফাউন্ডেশনাল লিটারেসি বা ফ্যামিলির একটা সাপোর্ট বা স্কুলের একটা সাপোর্ট, এটা ভীষণভাবে দরকার, যেটা আশা করা যায় যে ভবিষ্যতে আর কি সরকারি প্রকল্পের মাধ্যমে উঠে আসবে। আহ, খুব ভালো লাগছে আলোচনাটা শুনতে, শায়রির যে বক্তব্যটা খুব ভালো লাগলো। তো এবার আমরা একটু ক্ষেত্রটা যদি পরিবর্তন করি, যে আমরা যদি একটু ব্যাংকিং মৌসুমী সেক্টরের দিকটা। হ্যাঁ জয়ন্ত বলো। ক্ষেত্রটা হ্যাঁ পরিবর্তন করার আগে ও মানে একটা দুটো আচ্ছা, কথা একটু আমার জানতে ইচ্ছে নিশ্চয়ই করছে বা আমার বলতে বলো। ইচ্ছে করছে, দুটো আর কি, হ্যাঁ দুটোই। নিশ্চয়ই। তার কারণ যেহেতু শিক্ষা নিয়ে কথাটা হচ্ছে, সেটা হ্যাঁ এটা বলো। মোটামুটি আমরা যখন এই শুরু হলো এই আমাদের এই বিশেষ করে ডিজিটাইজেশনের যে গল্পটা আমরা শুনছি এখন শিক্ষা ক্ষেত্রে, বিশেষ করে বাকিটা বাদ দিচ্ছি, যেটা সায়রি যে জায়গাগুলোর কথা বলছিল, সেটা কিন্তু অনেকটা আমরা বাধ্য হয়ে করেছি। মানে আমরা তো এইভাবে একটা নর্মাল প্রসেস চলছিল, কিন্তু হঠাৎ করে কোভিডটা এসে যাওয়ার জন্য আমাদের উপর চেপে বসলো আর কি এই অনলাইনের গল্পটা আর কি। আমরা প্রিপেয়ার ছিলাম না, চেপে বসলো। এবং এখন আমরা মোটামুটি সময় পাওয়ার পর বুঝতে শিখছি যে এর আহ, কোথায় কোথায় সমস্যা রয়েছে, কোথায় কোথায় আবার অ্যাডভান্টেজেসও রয়েছে, যেটা সায়রি অনেকগুলো জায়গায় অ্যাডভান্টেজের কথাগুলোও বললো, ডিসঅ্যাডভান্টেজের কথাগুলোও বললো, মূলত অ্যাক্সেস এবং এবিলিটি টু ইউজ এইগুলোর দিক থেকে। আবার দুটো জিনিস মনে হয়েছে এখানে। একটা হচ্ছে যে আমরা আমরা মোটামুটি গোড়া থেকেই প্রেডিক্ট করছিলাম যে দুটো কারণে ড্রপ আউটটা বাড়তে পারে। এক হচ্ছে যে এই যে ইকোনমিক শকটা এসছিল ওই কোভিড এর জন্য, তার জন্য একটা ড্রপ আউট হবে। দুই হচ্ছে লার্নিং আউটকামের জন্য, মানে ওই অনলাইনে যারা পড়াশোনা করতেই পারছে না তারা ভয় পেয়েও পড়াশোনা ছেড়ে দিচ্ছে। এই দুটো কারণেই হয়তো ড্রপ আউটটা বাড়বে। একটা জিনিস আমি খেয়াল করছি সোসাইটিতে, সেটা হচ্ছে এই শিক্ষা ক্ষেত্রে দেখছি একটু যারা বড়, এই ধরো আমাদের যে ছাত্রীরা এখানে বসে আছে যারা এটাকে, এদের ক্ষেত্রে এই ডিজিটাইজেশনটা একটা ব্লেসিং হিসেবে এসছে, যেটা ও বলছিল যে আমি একটা বাইরের কনফারেন্সে এখান থেকে জয়েন করতে পারি। ইনফ্যাক্ট আমরা যে আড্ডাটাই করছি সেটা তো ডিজিটাল মাধ্যমে করছি, মানে ডিজিটাল, হ্যাঁ আমাদের এক জায়গায় এক্স্যাক্টলি, আসতে হচ্ছে না। রিপ্লেসিং। সুতরাং তার অ্যাডভান্টেজ আছে। মেইন সমস্যাটা হয়ে যাচ্ছে একটু ছোটদের জন্য। সেটা হ্যাঁ শুধুমাত্র, আর ছোটদের যেহেতু ওরা আমাদের এডুকেশন স্ট্রাকচারে যদি আমি আস্তে আস্তে মানে একদম ছোট ক্লাস থেকে বড় ক্লাসের দিকে উঠি একটা পিরামিডের মতো আর কি, মানে আস্তে আস্তে ড্রপ আউট হতে 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 যত তুমি উপরে উঠবে তত শ্রিঙ্ক হতে থাকে টোটাল পার্সেন্টেজ, এবং তার ফলে তোমার অ্যাক্সেসটা বাড়তে থাকে উপরের দিকে। কারণ যারা অলরেডি অনেক জিনিস থেকে বঞ্চিত তারা অলরেডি এক্সক্লুডেড হয়ে যায়। যারা সবকিছু পেরিয়ে উপরের দিকে ওঠে তাদের অ্যাক্সেসিবিলিটিটা একটু তারা বেশি থাকে। স্ক্রিনড হয়ে গেছে, সুতরাং ওখানেই চলে হ্যাঁ, গেছে। তারা অলরেডি, হ্যাঁ, তাদের তাদের সেখানে সমস্যাটা। সুতরাং অ্যাক্সেসিবিলিটির দিক থেকে সমস্যাটাও কম, নিচের দিকে সমস্যাটা বেশি। তার থেকেও বড় প্রশ্ন যেটা আমি দেখেছি, এবং সেটা সায়রি নিশ্চয়ই এই নিয়ে কোনো গবেষণা টবেষণা হচ্ছে মনে হয়, ইয়ে করতে পারবে, সেটা পরেও কথা বলতে পারে অন্য প্রসঙ্গে চলে যাওয়ার পরে আবার ফিরবো যখন। সেটা হচ্ছে আমি দেখেছি এই যে ধরো একটা ল্যাপটপ দিয়ে দিলাম সায়রীকে, লাবণীকে, অমৃতাকে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বা তার উপর, তারা যথেষ্ট ম্যাচিওর, তারা জানে তার ইউজ কিভাবে করতে হয়, তারা এটাকে ম্যানেজ করতে পারে। প্রোডাক্টিভ, কাউন্টার প্রোডাক্টিভও হতে পারে, কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ হওয়ার সম্ভাবনাটা কম, প্রোডাক্টিভ হওয়ার সম্ভাবনাটা সেখানে একটু বেশি থাকে। আমি যদি গবেষণা করি আমি জানি এটাকে কি করে আমাকে। বাচ্চাদের যখনই মোবাইল ধরিয়ে দেওয়া যাচ্ছে তখন তার যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, লার্নিং আউটকাম তো দূরের কথা, ওরা এমন অ্যাডিক্ট হয়ে যাচ্ছে ওইটাতে। মানে প্রথমে তো যারা এক্সক্লুডেড হয়ে গেল গেল, সরে কিন্তু গেছে, যারা ধরো ইনক্লুডেড ডিভিয়েট করে। তাদের মধ্যে যে সাংঘাতিক, এই নিয়ে কিছু গবেষণা টবেষণা হয়েছে, যারা মানে যারা সাইকোলজি নিয়ে কাজ টাজ করেন তারা এই নিয়ে গবেষণা করছেন, তারা কিছু এই নিয়ে তথ্যও বেরিয়েছে মনে হয়, আমার কাছে তথ্যগুলো এই মুহূর্তে নেই। কিন্তু এর এক সাংঘাতিক এফেক্ট বাচ্চাদের উপর পড়েছে। এই যারা এই কবছরে আর কি ওই মোবাইলে, তাদেরকে ছাড়ানো যাচ্ছে না মোবাইল, তারা এত বেশি মোবাইল নির্ভর হয়ে গেছে। ইনফ্যাক্ট বড়দের মধ্যেও দেখেছি আমি, মানে একটা ছোট্ট যদি কেউ এক্সারসাইজ করে, এটা এর মধ্যে বলি আর কি, ধরা যাক পিজির 4টে সেমিস্টার, 4টে সেমিস্টারের মধ্যে 3টে অনলাইনে পরীক্ষা দিয়েছে, 4th সেমিস্টারটাকে ধরো অফলাইনে দিতে হলো। এবার স্বাভাবিকভাবে আমি এটা কম্পেয়ার করছি না যে আগে 3টে সেমিস্টারের সাথে তুমি 4th সেমিস্টারের রেজাল্টটাকে কম্পেয়ার করো, সেটা হবে না, সেটা তো সম্ভব নয়। কিন্তু ওই স্টুডেন্টগুলোর 4th সেমিস্টার, আগে যারা 4th সেমিস্টারে গত 5 বছর 10 বছর 4th সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল তাদের সাথে কম্পেয়ার করো, দেখবে কি সাংঘাতিক ড্রপ। তার কারণ তারা পড়াশুনোর সাথে যে
যে যে যে থাকাটা আর Attachment টা কি নেই। অনলাইন যে হ্যাঁ ওইটা নেই। তার ফলে এই দুটো ইস্যু আমার মনে হয়েছে খুব সাংঘাতিকভাবে এসছে। হ্যাঁ, বিশেষ করে এটা মানে বাচ্চাদের নিশ্চয়ই একদম খুব ভালো পয়েন্ট তুমি খুব করেছো। একদমই ঠিক। যে ওরা ওই সাংঘাতিক। পড়াশোনার থেকে অন্য স্যার আকর্ষণগুলোর দিকে আর কি বেশি আকৃষ্ট হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, অঙ্কিতা আর স্যার এই কথাটা কিন্তু, হ্যাঁ স্যার, এই কথাটা কিন্তু গত বছরের যেটা ইকোনমিক সার্ভে সেখানেও কিন্তু হাইলাইটেড হয়েছিল যে এই যে ড্রপ আউট রেট সেটা কিন্তু এই আরবান রুরাল ডিভাইডের জন্য, এবং সব থেকে বেশি এটা কিন্তু এজ গ্রুপ 6 থেকে 14 এই এজ গ্রুপকে কিন্তু সব থেকে রাইট বেশি রাইট সেটা অ্যাফেক্টেড সেটা করেছে। আইওটিরও তথ্য থেকে সেখানে তাই হ্যাঁ, সেখানে আমরা দেখেছি যে কি অলমোস্ট মানে এই ড্রপ আউট রেটটা অলমোস্ট ডাবল হয়ে গেছে কম্পেয়ার টু হ্যাঁ 2018। তো এই 4.6 স্পেসিফিক হয়ে এজ গেছে। গ্রুপটা কিন্তু সব থেকে বেশি অ্যাফেক্টেড কম্পেয়ার টু দ্য ওল্ডার এজ গ্রুপস। স্বাভাবিক, কারণ তাদের ক্ষেত্রে অ্যাক্সেসের প্রবলেমটা আরো অনেক বেশি, কারণ সেখানে তো প্রায় সবাই পড়াশুনো করছে, মানে গ্রাম শহর মিলিয়ে সবাই হ্যাঁ স্যার। আছে, মানে অত নিচু লেভেলে তো সবাই মানে সবাই স্কুলে যাচ্ছে। যত তুমি উঁচু লেভেলে যাবে তখন অলরেডি এক্সক্লুডেড হয়ে তারপরে কিছু সেকশন উপরে গেছে, সুতরাং সেখানে অ্যাক্সেস টু কম্পিউটার বা স্মার্টফোন এবং ইন্টারনেট সেগুলো একটু বেশি হবে, মানে যদি কম্পেয়ার করো, মানে তুমি যদি ফেস জাস্ট টু এইভাবে ফেস কম্পেয়ার করো। হ্যাঁ টিচিং এর তো কোনো বিকল্প নেই, এটা মেনে নিতেই হবে। রাইট ফলে রাইট। এইটা বোধহয় ওরাই সবচেয়ে বেশি, ছোটরা আর কি তাদের হ্যাঁ একদম, যেটা ও তোমরা করতে তোমরা বেশি তোমরা বেশি করে বুঝেছো। আর আর একটা জিনিস এটা পরিষ্কার হয়ে গেছে যে মানে এটা এটা একটা কমপ্লিমেন্টারি টুল হিসেবে ইউজ করা যেতে পারে ডিজিটাল মাধ্যমগুলো। হ্যাঁ, মানে এটাই মেন হতে পারে না, মানে ইট হ্যাঁ এটা ক্যানট মেন বি আ হতে পারে, সাবস্টিটিউট টু এটা ফেস টু ফেস সাবস্টিটিউট। লার্নিং। সাবস্টিটিউট হতে পারবে না, এক্স্যাক্টলি কোনোদিন না। সাপ্লিমেন্ট করতে পারে Exact, সেটা। হ্যাঁ। রাইট 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 কারণ কমপ্লিট সেটার করতে অনেক পারে রকম না। নেগেটিভ ইম্প্যাক্ট আছে, রাইট। যেটা একদমই সুতরাং ঠিক। হাইব্রিড মোডই বোধহয় মানে আগামী হ্যাঁ। দিনে হয়তো ওইটাই চলবে, মানে ফেস টু ফেস আহ, লার্নিং ও থাকবে উইথ দ্য হেল্প অফ ডিজিটাইজেশন। হ্যাঁ, মানে এনইপিতেও সেটাই, মানে ব্লেন্ডেড মোড অফ লার্নিংটাকেই প্রমোট করার কথা ইনফ্যাক্ট ওটা বলা আছে। হ্যাঁ, কিছু প্রশ্ন এসছে, আমরা পরে সেগুলোতে আসবো, তার আগে আমরা অন্যান্য দিকগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। হ্যাঁ প্রশ্নগুলো নিয়ে আমরা আসবো, হ্যাঁ। যারা তো বলছেন আমরা বা যারা হ্যাঁ, লিখেছেন প্রশ্নগুলো তাহলে আমরা আমরা আসবো। পরের ক্ষেত্রটা নিয়ে একটু করে শুরুতে হ্যাঁ জয়ন্ত। রাইট রাইট ঠিক। তো তাহলে পরে আমরা একটু এবার দেখে নিই যে ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল সেক্টরে, মানে যেটা ভেরি ইম্পর্টেন্ট আর কি ডিজিটাল ইকোনমির জন্য, এবং এটাতে বোধহয় মানে দেশের সব নাগরিককেই সংযুক্ত করার একটা প্রচেষ্টা চলছে। তো সেইখানটা মানে কোভিড এর আগে এবং কোভিড এর পরে, মানে আমরা কোভিড এর আগেটাকে আর কি অতটা মানে এই জন্য ইম্পর্টেন্সটা দিচ্ছি যে সত্যি সত্যি ডিজিটাইজেশন শুরু হয়েছিল তার আগে, কিন্তু কোভিড বোধহয় এটাকে আর কি ত্বরান্বিত করেছে। তো ঠিক এখন পরিস্থিতিটা কেমন, যদি অমৃতা একটু আমাদের বলো। হ্যাঁ ম্যাম। তো আমরা যেরকম জানি যে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, উইচ ইজ ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা 2015 সালে লঞ্চ করা হয়েছিল, এবং তারপর থেকে প্রতিটি সেক্টরে কিন্তু একটা ডিজিটাল বিপ্লব এসেছে। শারীরিক যেরকম অলরেডি এডুকেশন সেক্টর নিয়ে বলেছে, তেমনি সেটা এডুকেশন সেক্টর হতে পারে, হেলথ কেয়ার হতে পারে, এগ্রিকালচার হতে পারে, বা এবং ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরেও কিন্তু একটা বিপ্লব এসেছে। যেরকম টাকা জমা দেওয়া বা টাকা তোলার জন্য ব্যাংকের দীর্ঘ লাইনের যুগ কিন্তু কার্যত শেষ। সো দিস ইজ সামথিং উইচ ইজ রেলিক অফ দ্য পাস্ট। তো এখন নেট লেনদেন বা ইন্টারনেট ব্যাংকিং এর সাহায্যে এখন সমস্ত কাজই কিন্তু ঘরে বসে করে ফেলা যাচ্ছে। সো এভরিথিং ইজ ডান বাই আ ফিউ ট্যাপস অফ আওয়ার ফিঙ্গার্স। তো এখন সবার হাতেই নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, দেন আইএমপিএস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, মোবাইল ওয়ালেট, এরকম প্রচুর অস্ত্র সবার হাতে চলে এসেছে। যদি আমরা রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান ঘাঁটি তাহলেই দেখতে পাবো যে কিভাবে, কত দ্রুতভাবে এই অনলাইন লেনদেন বেড়ে চলেছে। ইভেন যারা এতদিন এই ধরনের প্রযুক্তি থেকে দূরে থাকাটাই পছন্দ করে এসেছেন, তাদের একাংশ কিন্তু পোস্ট কোভিড এই অনলাইন লেনদেন শুরু করেছে। কারণ এর ওয়ান অফ দ্য মেইন রিজন বিহাইন্ড দিস ইজ দ্যাট এখন বাড়িতে বসেই কিন্তু পরিষেবা পাওয়া যাচ্ছে। তো আমরা যদি দেখি তাহলে এই ডিমনিটাইজেশনের টাইম থেকে কিন্তু ফ্রম দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট একটা পুশ ছিল টুয়ার্ডস দিস ক্যাশলেস ইকোনমি, কিন্তু এই যে আসল পুশটা এসেছে সেটা কিন্তু এসেছে কোভিড-19 এর পর থেকে। তো আমরা বলতেই পারি যে ইন্ডিয়ার যে ফাইনটেক ল্যান্ডস্কেপ, ফাইনটেক মিনস বেসিক্যালি এই টেকনোলজিটা আমরা কি করে ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল সেক্টরে ইউজ করব। তো ইন্ডিয়ার যে ফাইনটেক ল্যান্ডস্কেপ, এটা কিন্তু one of the most exciting and fertile digital ecosystem which we have today. আর যদি আমরা এই রিসেন্ট 5-6 বছরের পরিসংখ্যান দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ফাইনটেক সেক্টরে কিন্তু একটা এক্সপ্লোসিভ বুম এসেছে।
ফাইনটেক কিন্তু এখন ওয়ান অফ দ্য ইন্ডিসপেন্সিবল পার্ট অফ আওয়ার লাইফ। ফাইনটেক ছাড়া আমরা কিছু এখন কল্পনাই করতে পারি না। আর এই যে শিফটটা হয়েছে ফ্রম দ্য ট্রেডিশনাল ট্রানজাকশন টু দ্য ডিজিটাল ট্রানজাকশন, এটা কিন্তু অনেক অপরচুনিটি খুলে দিয়েছে স্মল বিজনেসদের জন্য, স্মল টাইম বরোয়ার্সদের জন্য, স্মল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ফর এমএসএমই, সবার জন্য কিন্তু অনেক অপরচুনিটি খুলে দিয়েছে। ফর এক্সাম্পল এমএসএমই সেক্টরে যদি আমরা পরিসংখ্যান দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কি সেখানে বেশিরভাগ ট্রানজাকশনটা কিন্তু ডিজিটালি। আর এই ডিজিটাল রেভলিউশনের জন্য কিন্তু একটা ফর্মাল ফাইন্যান্সের জন্য অ্যাক্সেসটা কিন্তু ইনক্রিজ করেছে। ফর এক্সাম্পল যদি আমি দেখি, তাহলে 2014 সালে এই ব্যাংক অ্যাকাউন্ট পেনিট্রেশন রেট যেটা, সেটা কিন্তু 54% ছিল, কিন্তু 2018 সালে সেটা বেড়ে গিয়ে 80% হয়, আর এখন কিন্তু এটা মোর দ্যান 80%। তো এই যে ডিজিটাল রেভলিউশন বা ডিজিটাল বিপ্লব হয়েছে, সেটা কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রেও অনেকটা সাহায্য করেছে। যেরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হচ্ছে দ্য জনধন অ্যাকাউন্ট। আর এই যে গভর্নমেন্ট চেষ্টা করছে যে অ্যাবাউট দিস জ্যাম ট্রিনিটি, যে তারা চেষ্টা করছে যে জনধন অ্যাকাউন্ট, আধার অ্যান্ড মোবাইল, এটাকে তিনটাকে একসাথে লিঙ্ক করবে, তাহলে কিন্তু এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাহায্য হয়েছে। অবশ্যই এটা থ্রু দিয়ে কিন্তু ওভার দ্য ইয়ার্স অ্যাকাউন্ট ওনারশিপ অনেকটাই বেড়েছে, কিন্তু অবশ্যই আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে বলছি অ্যাকাউন্ট ওনারশিপ বেড়েছে, কিন্তু তাতে কতটা মিনিংফুল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হয়েছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। কারণ আমি যদি রিসেন্ট পরিসংখ্যান দেখি, তাহলে দেখা যাচ্ছে যে কি অ্যাপ্রক্সিমেটলি 14% অফ অল জনধন অ্যাকাউন্টস সেটা কিন্তু ইনঅপারেটিভ, আর এটা হচ্ছে 2021 সালের ডেটা। সো 14% ইজ আ হিউজ অ্যামাউন্ট। তো এবারে প্রশ্ন হচ্ছে কেন কেন এত পার্সেন্ট জনধন অ্যাকাউন্ট, কেন তারা ইনঅপারেটিভ, কেন তাদেরকে অপারেট করছে না কাস্টমার্সরা? তার একটা কারণ হচ্ছে অনেক সময় যখন জনধন অ্যাকাউন্ট খোলা হয় তখন খুব তাড়াহুড়ো করে খোলা হয়, বিকজ উই হ্যাভ আ সার্টেন টার্গেট টু মিট। একটা সার্টেন টার্গেট আছে যেটাকে আমরা মিট করতে চাইছি, কিন্তু আমরা কাস্টমারদের সঠিকভাবে বোঝাতে পারছি না যে এই জনধন অ্যাকাউন্ট খুললে তারা ঠিক কি কি সুবিধা পাবে। এর জন্য মেনি অফ দেম, অনেকেই তারা কিন্তু দে আর ইগনোরেন্ট অ্যাবাউট দ্য বেনিফিটস দে আর এন্টাইটেলড টু। তো খালি জনধন অ্যাকাউন্ট খুললেও হবে না, যারা কাস্টমার তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে যে জনধন অ্যাকাউন্ট খুললে কোন কোন বেনিফিটস তারা কিন্তু অ্যাভেল করতে পারে। তা বাদ দিয়েও আরেকটা যে বিষয়টা রয়েছে, যেটা আমার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখনকার সময় দাঁড়িয়ে, সেটা হচ্ছে দ্য কনসার্ন রিগার্ডিং অনলাইন ট্রানজাকশন, দ্যাট ইজ দ্য ডিজিটাল সিকিউরিটি। তো ডিজিটাল ইন্ডিয়া নিয়ে ভাবার আগে আমাদের কিন্তু নিরাপত্তার দিকটা সবার আগে ভাবা উচিত। কারণ আমরা সকলেই জানি এই অনলাইন জালিয়াতির পরিমাণ কিন্তু এখন তীব্রভাবে বেড়ে গেছে। অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, ডেবিট কার্ড বাতিল হয়ে যাচ্ছে, এবং এরকম নানান মিথ্যা কথা বলে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু জালিয়াতরা খালি করে দিচ্ছে। এবং এর সাথে সাথে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কি কেওয়াইসি নামেও কিন্তু এখন জালিয়াতি শুরু হয়েছে। এবারে যে কোনো প্রযুক্তির সাথে এনি টেকনোলজি সবসময় কিন্তু একটা রিস্ক অ্যাসোসিয়েটেড থাকে, আর এই ইন্টারনেট ব্যাংকিংও কিন্তু এটার ক্ষেত্রে কোনো এক্সেপশন নয়, নেট লেনদেনও এর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। তো তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সেই ঝুঁকি কমানোর দিকে ঠিকমতো নজর না দিলে কিন্তু হবে না। তো সাইবার প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেকেই কিন্তু তাদের মোটা টাকা হারিয়েছে, এবং দেখা গেছে যে কি তারা যখন কনসার্ন অথরিটির কাছে গেছে তখন কিন্তু দে কুড নট গেট দ্য প্রপার রিড্রেসাল অফ দেয়ার গ্রিভেন্স। কিন্তু এমনটা নয় যে কি আরবিআই বা কমার্শিয়াল ব্যাংকের তরফ থেকে এ বিষয়ে কোনো প্রচার করা হয় না, সেরকম কিন্তু নয়। কিন্তু প্রচারের সত্ত্বেও আমরা দেখেছি যে কি প্রত্যাশা মাফিক সচেতনতা কিন্তু বাড়েনি, ফলে সুবিধা কিন্তু হয়েছে এই প্রতারকদের, আর ভুগতে হয়েছে আমাদের মতো সাধারণ মানুষদের। আর এর অন্যতম কারণ, কেন কেন প্রত্যাশা মাফিক সচেতনতা বাড়েনি, এর অন্যতম কারণ হচ্ছে যে ইন্ডিয়াতে দ্য লেভেল অফ ডিজিটাল লিটারেসি ইজ ভেরি ভেরি লো। তো এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো একটা স্ট্রং লিগ্যাল ফ্রেমওয়ার্ক আনতে হবে। সো উই নিড আ স্ট্রং লিগ্যাল ফ্রেমওয়ার্ক ফর ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি। কিন্তু যদি ভবিষ্যতে গভর্নমেন্ট কোনো এরকম স্ট্রং লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আইন আনে, তাহলে গভর্নমেন্টকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে ইন্ডিয়াতে এখনো লেভেল অফ ডিজিটাল লিটারেসি কিন্তু খুবই কম। তাহলে নতুন যে আইন আনবে, সো ইট মাস্ট হ্যাভ দ্য প্রভিশন অফ ইনক্রিজিং দ্য ডিজিটাল লিটারেসি অ্যাক্রস দ্য কান্ট্রি।
আর এই যে মানে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি, এটা কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকেও অনেকটা পিছিয়ে দিচ্ছে। কারণ আমরা ইউজুয়ালি দেখি যে কি যত সাইবার ক্রাইমস বাড়ে তত কিন্তু এই রুরাল বা সেমি আরবান অঞ্চলের লোকেদের মধ্যে ব্যাংকিং সেক্টরকে নিয়ে, তারপরে অনলাইন ব্যাংকিং ট্রানজাকশনকে নিয়ে একটা ভয়, একটা ডিস্ট্রাস্ট, একটা অ্যাপ্রিহেনশন, এটাও কিন্তু বাড়তে থাকে। এবং গত 1 বছরের যদি পরিসংখ্যান দেখি, তাহলে আমরা দেখবো যে কি এই সাইবার ক্রাইমসে অলমোস্ট 6% জাম্প হয়েছে ওভার দ্য লাস্ট 1 ইয়ার। তো আমাদের সবসময় এইটা মাথায় রাখতে হবে যে যত ইন্টারনেট ইউজেজ বেড়েছে, হ্যাকার্সরা কিন্তু আরো সফিস্টিকেটেড টেকনোলজি আনছে, এবং তাতে একটা লার্জ সেকশন অফ পপুলেশন, স্পেশালি দ্য রুরাল পপুলেশন আর আরবান পপুলেশনেরও, যারা দোজ হু আর নট ভেরি টেক savvy, তারা কিন্তু ভীষণভাবে vulnerable হয়ে পড়েছে। তো ইন দ্য এন্ড, বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ প্রপার চেক অ্যান্ড ব্যালেন্সেস, ডিজিটাল ব্যাংকিং বা ব্যাংকিং সিস্টেমের প্রতি তাদের যে ট্রাস্ট বা ভরসা, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এই লো লেভেল অফ ডিজিটাল লিটারেসির একটা বড় কারণ হচ্ছে এই রুরাল আরবান ডিভাইড বা বৈষম্য। অবশ্যই আমাদের তুলনায় একটি গ্রামের ব্যক্তি, তার কাছে ডিজিটাল ইনফরমেশনের অ্যাক্সেস অনেকটাই কম, বিকজ হি অর শি হ্যাজ গট লিমিটেড অ্যাক্সেস টু কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তারপর তাছাড়াও ইন্ডিয়াতে একটা অ্যাডিশনাল বার্ডেন আছে যে ইন্ডিভিজুয়ালস ক্রস ইন্ডিয়া হ্যাভ ডিফারেন্ট মাদার টাং, সবার ভাষা অন্য। তো সেই জন্য কিন্তু কোনো একটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ, সেটা কিন্তু কোনো মতে ইমপ্লিমেন্ট করা যাবে না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা রিজনের জন্য কিন্তু আমাদেরকে স্পেশালি টার্গেটিং দ্যাট রিজিয়ন আমাদের কিন্তু কিছু উপায় বার করতে হবে। আর কারণ কতজনের কাছে কম্পিউটার আছে বা কতজন লোক দে আর নলেজেবল এনাফ টু ইউটিলাইজ দ্য ইন্টারনেট, সেই পরিসংখ্যান কিন্তু স্টেট ওয়াইজ খুব ভ্যারি করে। আর যদি আমরা এই গভর্নমেন্ট ওয়েবসাইট গুলি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে তাদের যে সাইবার সিকিউরিটি রিলেটেড ইনফরমেশন, সেটা কিন্তু প্রাইমারিলি হিন্দি বা ইংলিশেই দেওয়া হয়। তো তাতে কি হয়, একটা লার্জ সেকশন অফ পপুলেশন যারা হিন্দি বা ইংলিশ জানে না, তাদেরকে কিন্তু এক্সক্লুড করা হচ্ছে। তো এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা মাথায় রেখে এবং দিস স্কিউড অ্যাক্সেস টু টেকনোলজি, এই সমস্ত কথা মাথায় রেখেই গভর্নমেন্টকে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে লিটারেসি বাড়াতে হবে। সো ইয়েস, there is a plethora of challenges, অনেক চ্যালেঞ্জেসই রয়েছে। আর সেই সমস্ত চ্যালেঞ্জেসকে ওভারকাম করলেই তবে কিন্তু ডিজিটাল রেভলিউশন সম্ভব। আমাদের কিন্তু সবসময় এটা মাথায় রাখতে হবে যে ডিজিটাল বিপ্লব, দিস শুড নট কাম এট দ্য এক্সপেন্স অফ দ্য ভালনারেবল সেকশন অফ দ্য সোসাইটি। আর যে ডিজিটাল বিপ্লবটা হবে, দ্যাট শুড বি ট্রুলি ইনক্লুসিভ অ্যান্ড ডাইভার্সিফাইড। ভবিষ্যতে যদি ব্যাংকিং সেক্টরে আরো সফিস্টিকেটেড টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়, যেরকম মেটাভার্স, দ্যাট ইজ আ ভার্চুয়াল ব্যাংকিং বা সেন্ট্রাল ব্যাংক অফ ডিজিটাল কারেন্সি, তাহলে তার আগে কিন্তু আমাদের যে এক্সিস্টিং কনসার্নস, সেগুলোকে কিন্তু আগে অ্যাড্রেস করতে হবে। তাহলেই we can successfully move towards I won't say a cashless society, but a less cash economy, which is going to benefit all sections of the population. বাহ, খুব ভালো হয়েছে অমৃতা। অমৃতা অনেকগুলো ইস্যু দিকে আমাদের মানে একটু আলোকপাত করলো এবং আমাদের নজরটা ঘুরিয়ে দিল যে সত্যি সত্যি ভারতবর্ষে কিন্তু ডিজিটাল মানে ডিজিটাল ট্রানজাকশনের জন্য যে সিকিউরিটি দরকার, সেই লেভেল অফ সিকিউরিটি কিন্তু নেই, এবং এটা কিন্তু বিদেশের সঙ্গে এখানে আমাদের একটা বিরাট পার্থক্য। যে আমাদের মানে যেভাবে আর কি, ধরো সাধারণ জিনিস যে স্প্যাম যে কলস আসে, সেটা কিন্তু বিদেশে একেবারেই রেসপেক্টেড, মানে সেটা আসে না। হ্যাঁ, ওটা একেবারেই প্রথমেই আর কি স্প্যাম হয়ে ওটা ব্লক হয়ে যায়, কিন্তু আমাদের দেশে কিন্তু আসে, তারপরে আমরা ব্লক করতে থাকি। তো এরকম ধরনের সিকিউরিটি লেভেল গুলো কিন্তু একদম আলাদা। এবং তুমি যেটা বলেছো যে সিকিউরিটি লেভেলটাকে আরো বাড়ানোটা দরকার, এবং এটা কিন্তু আমাদের ডিজিটাল কম্পিটিটিভনেস, মানে যে কোনো একটা দেশের যে ডিজিটাল কোয়ালিটি, ডিজিটাল ট্রানজাকশনের কোয়ালিটি বা ডিজিটাল কম্পিটিটিভনেস, এটাকেও মানে অনেকটা ইন্ডিকেট করে। তাহলে আমরা কিন্তু এখানে অনেকটা পিছিয়ে গেছি। যদিও আমাদের একটা বিরাট হিউজ পপুলেশন আর কি ডিজিটাইজেশনের অন্তর্ভুক্ত, কিন্তু তাহলেও আমরা সেই কোয়ালিটিটা মেনটেন করতে পারছি। তো এখানে জয়েন্ট যদি কোনো অবজারভেশন থাকে, জয়েন্ট একটু বলো। এইটা বেসিক্যালি আমাদের প্রত্যেকটা, আমাদের যে জয়েন্ট, তোমার আমাদের মাইকটা কাজ করছে না? হ্যাঁ, এবার হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, মানে এইটা আমার শুনে যেটা মনে হচ্ছিল, মানে ইনফ্যাক্ট শায়রির কথা, অমৃতার কথা, মানে একটা কমন জায়গা আছে, সেটা হচ্ছে যে মানে আমরা আমাদের এই ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সে, মানে যে আমরা একটা জাম্প করে একটা স্টেজ ধরার চেষ্টা করেছি। তো মানে তার কারণ হচ্ছে নর্মালি
একটু যদি আমরা হিস্ট্রি পড়ি, যে দেশগুলো ডেভেলপ করেছে আর কি, তাদের যদি একটু ইতিহাসটা দেখি, তারা যেভাবে ডেভেলপ করেছে আর আমাদের ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সটা একটু আলাদা। সেটা হচ্ছে যে নর্মালি আমরা কি করি, আমরা টেক্সট বুকে যেগুলো পড়েছি আর কি, যে আমরা এগ্রিকালচার থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি থেকে সার্ভিসের দিকে জাম্প করবে, ততদিনে ওই প্রিপারেশনটা আস্তে আস্তে হয়ে যায়, মানে ওই স্মুথ ট্রানজিশনটা হয়ে যায়। আমরা ওই মাঝের স্টেজটা জাম্প দিয়ে হঠাৎ করে ওই এগ্রিকালচার থেকে, মানে ম্যানুফ্যাকচারিং ইয়েটা তো হয়নি, বুমটা হয়নি, ইন্ডাস্ট্রির দিকে আমরা যাইনি, আমরা একদম সার্ভিসের দিকে চলে গেছি। সেই সার্ভিসের মধ্যে আবার এখন ডিজিটাইজেশন। এখন এই সমস্যাটা তো হতে বাধ্য, তার কারণ হচ্ছে আমার প্রিপারেশন নেই। এই যে লিটারেসির অভাব, মানে আমার সোসাইটিতে যে প্রবলেমগুলো আছে সেটা তো আমি ইগনোর করতে পারি না। এখনো দেশের মধ্যে মানে খালি লিটারেসির যে ডেফিনেশন, সেই একদম যে ক্রুড ডেফিনেশন সই করতে পারে আর কি, মানে ওই ধরনের যে ডেফিনেশন, তাতেই তো 30% শিক্ষিত নয়। এখানেই তো অনেক কম। এবং তারপরে যে এফেক্টিভ লিটারেসি ধরলে সেটা তো আরো কম। এইরকম একটা সোসাইটিতে আরো তো তার অন্যান্য প্রবলেম আছে, লো ইনকাম, হিউজ পভার্টি, ইনইকুয়ালিটি, সব মিলিয়ে তো আমাদের দেশ। এবং যে ডাইভার্সিটির কথা বললো, ল্যাঙ্গুয়েজ, কয়েক হাজার মনে হয় ল্যাঙ্গুয়েজ আছে, রেকগনাইজড একটা ল্যাঙ্গুয়েজ হলেও ডাইলেক্ট ধরি কয়েকটা, মানে কয়েকশো ল্যাঙ্গুয়েজ হবে। সেই রকম একটা সিস্টেমে হঠাৎ করে আমি জাম্প করেছি একটা জায়গা থেকে ডিজিটাইজেশন, ফিনান্সের ক্ষেত্রে ধরা যাক, অথচ আমার ওই বেসটা তৈরি ছিল না। আমার লিগাল সিস্টেমই সেটার জন্য, সেই চ্যালেঞ্জটাকে নেওয়ার জন্য তৈরি ছিল। সুতরাং মানে এটা দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা একদমই করছি না যে আমি ডিজিটাইজেশন বন্ধ করে দেওয়া আর কি ফিনান্সে, কিন্তু সমস্যা হয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু প্রিপারেশন ছাড়া জাম্প দিয়ে একটা স্টেজ, দুটো স্টেজ জাম্প দিয়ে পরের স্টেজটাকে ধরার চেষ্টা করি, তখন এই চ্যালেঞ্জেস গুলো প্রকট হয়। মানে এটা অন্যান্য দেশের ক্ষেত্রে যতটা প্রকট হবে, যতটা বেশি যে যারা প্রিপেয়ার্ড হয়ে আছে তাদের জন্য এই ডিজিটাইজেশনটা যতটা প্রকট হবে। এই এটা স্বাভাবিক একটা মানে ছোট্ট তথ্য দিলে বোঝা যাবে। সেটা হচ্ছে যে যারা ইনফর্মাল ইকোনমি নিয়ে যারা কাজ করে, তারা বলেন যে তারা তো জানেন যে প্রায় 90 থেকে 92% আমাদের ইকোনমির যে লেবার ফোর্স, সেটা ইনফর্মাল ইকোনমিতে। অথচ আমরা ডিজিটাইজেশন করে ফিনান্সকে এখানে ফর্মালাইজ করতে চাইছি দ্রুত পুরোটাকে। এই ইনকনসিস্টেন্সিটা রয়েছে আমাদের মধ্যে। সুতরাং এই ইনকনসিস্টেন্সিটা রয়েছে বলে এই চ্যালেঞ্জেস গুলো আসবে, এবং এই চ্যালেঞ্জেস গুলো যত তাড়াতাড়ি ধরতে পারা যায়, এই যে অমৃতা যে চ্যালেঞ্জেস গুলোর কথা বলছে, সেটা পলিসি মেকারদের যত তাড়াতাড়ি, তারা নিশ্চয়ই জানেন, তারাও এগুলো নিয়ে কথা বলছেন। সুতরাং এগুলোকে অ্যাড্রেস করতে হবে, না হলে তো প্রতিনিয়ত এই যে সাইবার সিকিউরিটির কথা বলছো, এই সাইবার সিকিউরিটিতে প্রতিনিয়ত কত মানুষ প্রতারিত হচ্ছে, তাই না? মানে এটা তো হচ্ছে, মানে এটা তো আমরা চোখের সামনেই দেখছি। সুতরাং এই যে আমরা একটা স্টেজ জাম্প করে আরেকটা স্টেজে হঠাৎ করে পৌঁছে যাচ্ছি, যেটা একটা ডেভেলপ স্টেজের কনসেপ্ট বলে মনে হয় আমার আর কি, আমরা অনেকগুলো জিনিস বাদ রেখে ওখানে হঠাৎ করে জাম্প করেছি, তার জন্য কিছু সমস্যা আসবে বলে আমার মনে হয়। এই সমস্যাগুলো সেগুলোর থেকেই আসছে, এবং সেগুলোকে অ্যাড্রেস করতে গেলে আরো বেশি এফর্ট দিতে হবে। অন্য জায়গায় যদি আমার গ্রাউন্ড প্রিপেয়ার থাকতো, যতটা এগুলোকে ইজিলি আমি অ্যাড্রেস করতে পারতাম, এক্ষেত্রে আমার এফর্টটা অনেক বেশি দিতে হতো বলে মনে হয়। তার কারণ আমরা সেটাই আমাদের আনপ্রিপেয়ার্ডনেস, মানে আমরা ওখানেই তৈরি নই। হ্যাঁ, আমার যদি লিটারেসি মানে ধরা যাক ইউরোপিয়ান কান্ট্রির মতো হতো, ঠিক, তাহলে সেখানে তো চ্যালেঞ্জটা এতটা হতো, তার কারণ তারা তো লেভেল অফ পপুলেশন একটা বিরাট প্রবলেম। আমরা সব জায়গায় পপুলেশনকে খাড়া করি, এটা একটা ক্রাইসিস আমাদের জন্য। কয়েকদিন আগে 1 নম্বর স্পটটাও ধরে নিলাম আমরা। স্যার, আর আমাদের দেশে কিন্তু কখনোই ক্যাশলেস ইকোনমিটা সম্ভব না, given the size of our informal population. Maybe a economy with less cash, কিন্তু ক্যাশলেস কিন্তু কখনোই সম্ভব না, বিকজ আমি যদি ডিজিটাইজেশনটা যদি আমি ইনফর্মাল সেক্টরের উপর চাপিয়ে দিই, তাহলে প্রবাবলি ঠিক রেজাল্ট ইল্ড করবে না। তো সেই ব্যাপারে we should adopt proper checks and তার মানেই হচ্ছে তোমার পলিসিটা শুধুমাত্র ডিজিটাইজেশন থাকলে হবে না। তোমার যে জায়গাগুলো ছেড়ে এসছো তুমি, যেগুলো করোনি তুমি, সেগুলো অ্যাজ ইফ আমরা ওগুলোকে ভুলে গেছি। সেগুলো আমি বলছি না ওটা ক্লিয়ার করে ওটা করো, এই ভুলটা আমরা কম্পিউটারাইজেশনের সময় প্রথমে করেছিলাম। কলকাতার মানুষজন জানেন আর কি, যে আমরা তো প্রিপেয়ার নই, আমরা কম্পিউটার এনে কি করব, সমস্ত চাকরি চলে যাবে। কিন্তু কম্পিউটার নিজেই যে চাকরি তৈরি করতে পারে সেটা তখন আমরা বুঝতে পারিনি, আমরা একটু দেরি করে ফেলেছিলাম। আমরা সেই দেরিটা করতে চাইছি না, হয়তো ডিজিটাইজেশন থামিয়ে দিতে বলছি না আমরা, কিন্তু যে জায়গাগুলো এখনো
ক্লিয়ার করা হয়নি, যে জায়গাগুলো ক্লিয়ার করা উচিত ছিল, লিটারেসি মানে যে ইনইকুয়ালিটি, পভার্টি, হিউজ পভার্টি, ওইগুলো তো ক্লিয়ার করেনি। এই যে জনধন অ্যাকাউন্টের কথা তুমি বলছিলে, যেখানে যেখানে ইউজ মানে খুলে ফেলেছে 80%, কিন্তু ইউজ করছে না এরকম একটা বড় পার্সেন্টেজ। ইউজ করছে না একটা বড় বড় পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ তুমি যদি জিজ্ঞেস করতে যাও গ্রামের লোকজনকে যারা জনধন অ্যাকাউন্ট খুলেছিল, যারা ইউজ করছে, তাদের যদি জিজ্ঞেস করো যে কজন ব্যাংকিং অপারেশন করছে, তাতে দেখবে, আমি কয়েকজনের সাথে কথা বলেছি, আমি একটা সময় এই নিয়ে দু একটা তথ্য জোগাড় করার চেষ্টা করছিলাম যে কতগুলো লোক ইউজ করছে এবং কেন ইউজ করছে, আমি কেন ইউজ করছে সেটা জানার চেষ্টা করছিলাম। তারা হচ্ছে মেইনলি ওই যে মানে ওই যে জ্যাম ট্রিনিটি থেকে যে নিয়ে যে গভর্নমেন্টের বেনিফিটস গুলো আসে, সেগুলোকে অ্যাক্সেস করার জন্য করে। তারা কিন্তু ব্যাংকিং অপারেশন এটাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে তাদের ফিনান্সিয়াল ইয়ের জন্য ইউজ করে না। কারণ তাদের হ্যাঁ সেই স্যার, সেই তোমার ব্যাংকে যদি জন্যই 5,000 টাকা, ফাইন্যান্সিয়াল লিটারেসিটা প্রয়োজন। হ্যাঁ, যার যেখানে পভার্টি আছে, যেখানে লোকের সেভিংস হয় না, যে ব্যাংকে টাকা রাখতে পারে না, সে আবার কি করবে সেই টাকা, মানে ব্যাংক খুলে এখন কয়েকটা অপারেট করে। তার কারণ ওই যে কৃষক সম্মান নিধি, উন্মুক্ত সুবিধা যে প্রোগ্রামগুলো টাকাগুলো আসে, তার জন্য তাদেরকে অপারেটিভ রাখতে হয়। সেই জন্য তাও ওই যে সংখ্যাটা তুমি বললে 14% সংখ্যাটা সম্ভবত যারা ইউজ করে না, সেই সংখ্যাটা তাও কম সেই সেন্সে। যদি ওগুলো না থাকতো তাহলে তো, আর তাহলে আরো বেশি হতো। হ্যাঁ, ফিনান্সিয়াল ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্যই তারা নিজেদের ফিনান্সিয়াল ট্রানজাকশন করে ব্যাংক, অর্থাৎ টাকা জমা দিচ্ছে, টাকা তুলছে, সেই সংখ্যাটা খুবই কম হবে। খুবই কম সেটা। সেটা খুবই কম। তো তাহলে আমরা এবার আবার একটু মানে আমরা ক্ষেত্র পরিবর্তন করি, লাবণীর কাছে আমরা চলে আসি। লাবণী ডিজিটাইজেশনের কিছু অ্যাসপেক্ট নিয়ে যদি আমাদের বলে, লাবণীর মানে কি মনে হয় যে আমরা ভারতবর্ষ এখন ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে ই কমার্সের ক্ষেত্রে, ট্রেডিং এর ক্ষেত্রে, কারণ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ডিজিটাইজেশন। ধন্যবাদ মৌসুমীদি, ধন্যবাদ জয়ন্তদা। অর্থ বিশ্লেষণ পরিবারের সকল সদস্যকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এরকম একটি ডিজিটাল আড্ডায় আমাকে যোগদান করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের ফ্লায়ারটির দিকে যদি চোখ রাখি, তাহলে সবার প্রথমেই যে জিনিসটা আমাদের নজর কাড়ে সেটা হলো ডিজিটাল বিপ্লব, আমরা কোথায় দাঁড়িয়ে। এই আমরা কোথায় দাঁড়িয়ে এই প্রশ্নটার উত্তর খুঁজতে চাইছি, তার মানেই হলো কিছু মুহূর্ত আগে অবধিও আমরা এই জায়গায় দাঁড়িয়েছিলাম না, অর্থাৎ কোনো একটা জায়গা থেকে আমাদের ডিসপ্লেসমেন্ট হয়েছে। ফলে এই প্রশ্নটাকে অ্যাড্রেস করার আগে আমরা কিভাবে এই পজিশনটাতে এলাম, এই যে অজানা একটা জায়গা, যেটা কোথায় দাঁড়িয়ে বলে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, যে জায়গাটার সঙ্গে আমরা নিজেদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছি, সেই অজানা জায়গায় আমরা কিভাবে এলাম, আর তার থেকেও বড় কথা কেনই বা এলাম, সেই দুটো প্রশ্ন যদি অ্যাড্রেস করা যায়, সেটা আমার বেশি প্রয়োজনীয় বলে এই মুহূর্তে মনে হয়। অর্থনীতির ছাত্রী হিসেবে যে কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্যই মনে হয় অর্থনীতির শরণাপন্ন হওয়াটাই আমার জন্য সেফ। তাই আমার স্যার একটা কথা বলেন যে এই পৃথিবীতে এমন কিছু নেই যা তুমি চাহিদা যোগানের কাঠামোতে ফেলে ব্যাখ্যা করতে পারো না। এখন সেই কথা মাথায় রেখে আমরা যদি খানিক গোড়ার দিকে তাকাই, গোড়া বলতে সৃষ্টির শুরুতে যখন পৃথিবী সবেমাত্র মানুষের বসবাসযোগ্য একটা জায়গায় পরিণত হয়েছে, সেই সময় থেকে আজকের তারিখ অবধি যাবতীয় যা পরিবর্ধন বা বিবর্তন হয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু কোথাও না কোথাও চাহিদা জেনারেটেড, বা আমার মনে হয় সেই সমস্ত কিছুর পেছনেই যে মূল চালিকা শক্তি, সেটা কোথাও গিয়ে চাহিদা। কেন বলছি এরকম কথা? এই যে ধরুন মানুষ আগুন জ্বালাতে শিখলো, তা কিন্তু মানুষ প্রয়োজনের মানে তাগিদে, নিজের তাগিদেই কিন্তু শিখেছিল। মানুষ লজ্জা নিবারণের তাগিদে গাছের ছাল পড়তে শুরু করলো, মানুষ নিজের দ্রব্য চাহিদা মেটানোর জন্য বিনিময় প্রথা শুরু করলো, আশ্রয়ের জন্য গুহায় আশ্রয় নেওয়া শুরু করলো। এই সমস্ত কিছুই কিন্তু কোথাও গিয়ে প্রয়োজন ছিল বলেই মানুষ সেই তার যোগানটা ঠিক মতো নিজেদেরটা করে ফেলেছে। এই করেই কিন্তু মানুষ থেমে থাকেনি। মানুষ
মানুষ হিসেবে আমাদের টেন্ডেন্সি হচ্ছে আরো কি করে ভালো থাকা যায় বা ভালো রাখা যায় সেই দিকে নজর দেওয়া। মানুষ সেই কাজটি করতে গিয়ে বলতে পারেন ছাল ছেড়ে জামা কাপড়ে শিফট করে গেল, গুহা ছেড়ে বাড়ি ঘরে শিফট করে গেল, বিনিময় প্রথা ছেড়ে দিয়ে সে মুদ্রা ব্যবস্থায় আমরা আস্তে আস্তে শিফট করে গেলাম। ফলে জীবনটাকে সহজ করে নেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু মানুষ হিসেবে আমাদের সেই সৃষ্টির শুরু থেকে কিন্তু এটা একটা ক্রমবহমান ধারা, যে ধারাটি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা প্রত্যেকেই চাই নিজেদের জীবনকে কিছু করে সহজ করে নেওয়ার জন্য। তাই সেজ লতে আমরা ইকোনমিক্সে পড়ে থাকি, সেজ ল বলে যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। অর্থাৎ এই সমস্ত কিছু পেছনে ডিমান্ড কোনো একটা জায়গায় একটা ভীষণ বড় রোল প্লে করছে। কারণ যদি দেখা যায়, আপনি কোথাও দেখবেন না যে কোনো জায়গায় ডাক্তার চেম্বার খুলে বসেছে বলেই সেখানে মানুষের রোগ হয়েছে আর রুগীরা সেখানে গিয়ে লাইন দিয়েছে, বরং উল্টোটাই হয়ে থাকে যে মানুষের রোগ হয়েছে বলেই সেটা নিরাময় হওয়ার প্রয়োজন এবং তারা ডাক্তারের কাছে যায়। তো এই ভালো থাকা বা ভালো রাখা বা জীবনকে সহজ করে নেওয়ার যে এই যে ধারা, সেই ধারাকে অব্যাহত রাখার জন্য বা খানিক স্ট্রেনথেন করার জন্যই বলতে গেলে এই ডিজিটালাইজেশনের আবির্ভাব, এই সহজ করে নেওয়ার তুক একটা ডিজিটালাইজেশন। কেমন করে সেটা হলো? কোভিড বয়সে ডিজিটালাইজেশনের থেকে ছোট হলেও কোভিড পরিস্থিতি কিন্তু আমাদের হাড়ে হাড়ে টের পাইয়েছে যে ডিজিটালাইজেশন আমাদের জীবনে কতটা গুরুত্ব দাবি করে। কারণ আমাদের এখানে উপস্থিত এমন কেউ নেই যে যারা কোভিডকালীন পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা আমরা নিইনি। আমরা যারা ছাত্রছাত্রী তারা পড়াশোনা করেছি, যারা শিক্ষক শিক্ষিকা তারা সেখানে পড়িয়েছি, এমনকি অবসর সময় সিনেমা দেখা, গান শোনা, নাটক দেখা, সমস্ত কিছুই আমরা কিন্তু এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বা ডিজিটালাইজেশনের মাধ্যমে সুযোগ সুবিধার আমরা সবসময় সেটা ভোগ করেছি। আরেকটা যে বড় জায়গা যেটা নিয়ে আজকে আমার কথা বলার কথা, যেটা আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে কেনাকাটা বা বাজার হাট করা, আমাদের দৈনন্দিন জীবনে যে দ্রব্যের চাহিদা সেটাকে মেটানো। ডিজিটালাইজেশনের হাত ধরে আমি যদি কোভিড পরিস্থিতির কথা বলি, কোভিড পরিস্থিতিতে খানিক আমরা বাই কম্পালশন ডিজিটালাইজেশনের হাত ধরেছিলাম। আমরা অনলাইন শপিং, অনলাইন মার্কেটিং এই কিছু হাত ধরেছিলাম, কিন্তু করোনা পরবর্তী সময়েও কিন্তু সেই ট্রেন্ডটা থেকে আমরা সরে আসিনি, বরং ডেটা বলছে আমরা ডিজিটালাইজেশনের হাত আরো চেপে ধরেছি। কেমন ভাবে সেটা একটু আমি বুঝিয়ে বলার চেষ্টা করি। এই যে ধরুন ট্রেডিং বা প্রোডাকশন, এই প্রোডাকশন সিস্টেমটাকে আমরা দুটো স্টেপে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে যে দ্রব্য আমাদের প্রয়োজন সেটা উৎপাদন, অর্থাৎ দ্রব্য সামগ্রীর উৎপাদন বা পরিষেবার উৎপাদন প্রক্রিয়া যেটা। আর আরেকটা হচ্ছে এই দ্রব্য সামগ্রী বা পরিষেবা তার টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। এই যতক্ষণ না পর্যন্ত এই উৎপাদিত দ্রব্য সামগ্রী তার টার্গেটেড কাস্টমার অবধি পৌঁছে না যাচ্ছে, এটা না হলে কিন্তু উৎপাদনের কোনো মানে থাকে না, মানে উৎপাদনটাই বৃথা হয়ে যায় কোথাও গিয়ে। তো ডিজিটালাইজেশনের ফলে আমাদের যে উৎপাদন প্রক্রিয়া, যেটা ম্যানুফ্যাকচারিং কোন একটি দ্রব্যের, সেটা কিন্তু ইনট্যাক্ট আছে এখনো পর্যন্ত। সেটা অফলাইনে শ্রম নিবিড় একটা প্রক্রিয়া, সেটা ইনট্যাক্ট রাখা হয়েছে। কিন্তু এই যে জিনিস মানুষের হাতে হাতে পৌঁছে দেবার যে প্রক্রিয়াটি বা প্রসেসটি, সেই প্রসেসটি কিন্তু আস্তে আস্তে এই প্রসেসে কিন্তু বেশ কিছু অদল বদল ঘটেছে। কেমন অদল বদল? আমরা আগে থাকতে কনভেনশনাল যে কেনাকাটায় আমরা অভ্যস্ত, সেটা হচ্ছে আমরা দোকানে গিয়ে নেড়ে চেড়ে দেখে বিভিন্ন জিনিসের মধ্যে থেকে একটা কিছু বেছে নিয়ে কিনে নিয়ে আসতাম। সেখানে একটা ফিজিক্যাল প্রক্সিমিটির প্রয়োজন হতো। কিন্তু অনলাইনের সুবিধার্থে বা ভার্চুয়াল যে মিডিয়াম বা অনলাইন যে মার্কেটিং প্ল্যাটফর্ম, সেটার সুবিধার্থে হয়েছে যে আমরা বাড়ি বসে কোলে একটা ল্যাপটপ বা মুঠোয় একটা ফোন নিয়ে সহজেই এই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে অ্যাক্সেস করতে পারি। আমরা বাড়িতে বসে টাইম সেভ করে আমরা সেই কেনাকাটার কাজটাকে কিন্তু অব্যাহত রাখতে পারি। এখন যদি বলা যায় যে মার্কেটের মানে তার সাথে ক্রেতা এবং বিক্রেতার সম্পর্কটা কিরকম, এই অনলাইন ট্রানজিশন মানে অফলাইন টু অনলাইন ট্রানজিশনের ফলে ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে তাদের উপর কিরকম প্রভাব পড়েছে,
কারণ মার্কেটের তো এনারা দুজনই এজেন্ট, মানে একটি বাজারের দু ধরনের এজেন্ট আমরা দেখতে পাই, একটা হচ্ছে উৎপাদক বা বিক্রেতা, আর একটি হচ্ছে ক্রেতা বা ভোক্তা। তো ক্রেতা বা ভোক্তা হিসেবে আমার আপনার স্বার্থ বা লক্ষ্য যাই বলুন না কেন, সেটা হচ্ছে কোনোভাবে এই দ্রব্য সামগ্রী বা কেনাকাটার মাধ্যমে আমার দিককার যে স্যাটিসফ্যাকশন সেটাকে নিংড়ে নেওয়া। ইকোনমিক্সের পরিভাষায় আমরা যেটাকে বলি ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন। ফলে ক্রেতার স্বার্থ হচ্ছে সে তার ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করবে। সে কিভাবে তার ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করবে? আমরা যেভাবে পুরোনো দিনে কেনাকাটা করতাম, তাতে গিয়ে আমরা দোকানে গিয়ে বিভিন্ন জিনিস নামিয়ে দেখে তার মধ্যে থেকে একটা জিনিস কিনে আনার চেষ্টা করতাম। আমরা কখনো বলে থাকি আমাদের কেউ কোনো জিনিস দিতে চাইলে আমরা কখনো বলি যে তুমি আমাকে টাকা দিয়ে দিও, আমি আমার মনের মতো কিনে নেব। এই মনের মতো কিনে নেওয়ার জন্য আমরা সবসময় নিজেদের যে পছন্দের যে সেটটা বা ঝুড়িটা, সেই ঝুড়িটাকে বড় করার চেষ্টা করতাম, বাঞ্চ অফ চয়েসেস থেকে একটা জিনিসকে বেছে নেওয়ার চেষ্টা করতাম। সেই সুযোগটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের ফলে আমাদের কাছে কমেনি, বরং অনেকটা বেড়েই গেছে। কারণ অনলাইন যেসব প্ল্যাটফর্মে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, যে কোনো কিছুই বলুন না কেন, সেক্ষেত্রে আমরা একই জায়গায় বসে নানান রকমের, নানান মানের, নানান দামের প্রচুর জিনিস, হাজার হাজার লক্ষ লক্ষ জিনিস একই জায়গায় বসে পেতে পারি। ফলে সেই জায়গায় কিন্তু ক্রেতাকে কোনো রকম স্যাক্রিফাইস করতে হচ্ছে না। এবার আপনার কাছ থেকে প্রশ্ন, মানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসতে পারে যে আমরা সকলেই তো দোকানে যাই কোনো একটি জিনিস নেড়ে চেড়ে দেখে তার কোয়ালিটি চেক করার জন্য, মানে কোয়ালিটি চেক করে সেই জিনিসটা কিনে আনবো। এই কারণেই কিন্তু এই জায়গাটাতে আমরা অনলাইন শপিং এর ক্ষেত্রে একটু স্কেপটিক্যাল হয়ে থাকি যে আমরা যে জামাটা কিনছি তার রংটা ঠিক আসবে তো, যেমনটা দেখাচ্ছে সেই রকমই আসবে তো, বা যে সাইজটা কেনার চেষ্টা করছে সেই সাইজটা আমাকে ফিট করবে তো। এই যে আমরা ক্রেতা হিসেবে এই টাচ অ্যান্ড ফিলের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসতে পারছি না। এতক্ষণ তো আমি ক্রেতার কথা বললাম, কিন্তু বিক্রেতা হিসেবে বিক্রেতারও কিন্তু বিশেষ দুটি স্বার্থ আছে বা কনসার্ন আছে। সেই দুটি কনসার্ন কিরকম? বিক্রেতা নিজের লাভ করার সাথে সাথে কখনোই তার ক্রেতা বা কাস্টমারকে চটাতে চায় না, বরং পটিয়ে নিতে চায়। তো না চটিয়ে এই পটিয়ে নেওয়ার জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম বা এই ধরনের মার্কেটিং প্ল্যাটফর্মগুলো আমাদের কাছে বেশ কিছু পলিসির বা সুযোগ সুবিধা এনে দিয়েছে। কিরকম সেই সুযোগ সুবিধা? ধরুন ইজি এক্সচেঞ্জ বা ইজি রিটার্ন পলিসি বা রিফান্ড পলিসি। খুব সম্প্রতি আমি আরেকটা জিনিস দেখেছি, ট্রাই অ্যান্ড বাই অপশন। এই ট্রাই অ্যান্ড বাই অপশনটি কিরকম? যে আপনি ধরুন একটি জামা কিনতে যাচ্ছেন এবং সেখানে আপনার দুটো সাইজের মধ্যে আপনি কনফিউজ যে আপনি কোন সাইজটা কিনবেন, কোনটি আপনার জন্য ঠিক হবে। তো সেক্ষেত্রে জামাটির দাম যদি 500 টাকা হয়, আপনি 501 টাকা বা 502 টাকা, মানে মিনিমাম কিছু অ্যামাউন্ট দিয়ে দুটো জামাই বাড়িতে নিয়ে আসতে পারেন, মানে বাড়িতে ডেলিভারি হতে পারে। তো যেটি আপনার প্রয়োজন আপনি সেটি রেখে অন্যটা ফেরত দিয়ে দিতে পারেন। তো এই ধরনের পলিসি বলতে চাচ্ছি যে অপশনস বেড়েছে আমাদের, তাই তো? ডিজিটাইজেশনের ফলে মানে কেনাকাটাতে অপশনস বেড়েছে, তার ফলে সেল বাড়বে। এবং তারা যেহেতু আমাদের অনেক রকম পলিসি, মানে অনেক প্রাইসিং পলিসিতে অনেক রকম সুযোগ সুবিধা করে দিচ্ছে, ফলে আমরা ধরতে পারি যে অনলাইন ট্রেডিং বাড়ছে। এবার আরো একটা অনলাইন মার্কেটিং এর, হ্যাঁ না বলুন বলুন। না, এই সংক্রান্ত একটা প্রশ্ন ছিল এখানেই, আমি জাস্ট একটু মানে রিলেট করার চেষ্টা করছিলাম যে ডিজিটাল বিপ্লবের ফলে মানুষ ভৌমিকের একটা প্রশ্ন আমি শুধু তোমাকে এই জন্য করছি যে এটার একেবারে ভীষণভাবে রিলেটেড বলে, যে যদি আমাদের এই অনলাইন কেনাকাটা বেড়েই থাকে, যেটা প্রফেসর বিশ্বজিতের মন্ডলেরও একটা প্রশ্ন আছে, তার মধ্যেও আছে, যে তার মানে কি আমাদের ট্রানজাকশন বেড়েছে, লেনদেন বেড়েছে, অর্থের গতি বেড়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে শিল্প ক্ষেত্র, মানে যে জিনিসগুলো আমরা কিনি, সেই ম্যানুফ্যাকচারিং সেক্টরে কি প্রভাব কিছু পড়েছে? এটা তুমি কিছু কি বলতে পারবে? তো মানে এর সঙ্গে কি রিলেটেড কোনোভাবে, মানে কি মনে হয়? স্বাভাবিকভাবে এটা সেল বাড়লে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন বাড়া উচিত। তো এই ধরনের কোনো তথ্য কি তোমার কাছে আছে? না হলেও আমরা তুমি যেটা বলছিলে সেটা কি আমরা আরেকটু কন্টিনিউ, মানে সেটা কি ভাবতে পারি আর কি। ম্যাম আমি আমার বলাটা আরেকটু কন্টিনিউ করে আমি আপনার প্রশ্নটা বলার চেষ্টা করছি। হ্যাঁ, তো এর ফলে যেটা হয়েছে যে এই ধরনের সুযোগ সুবিধাগুলি পাওয়ার ফলে
খানিক এই অনলাইন প্ল্যাটফর্মগুলির ক্রেডিবিলিটি আমাদের কাছে বেড়ে গেছে, মানে তারা কোনোভাবে আমাদের কাছে এই বিশ্বাসযোগ্যতাটা অর্জন করে নিয়েছে যে আমাদের যে স্কেপটিক্যাল ব্যাপারটা ছিল সেটা থেকে আমরা খানিক সরে এসেছি। এই অনলাইন মার্কেটিং এর আরেকটি যেটা ভীষণ সম্ভাবনাময় দিক সেটা হচ্ছে সময়ের সদ্ব্যবহার বা দিন রাতের সঠিক ব্যবহার। সেটা কিরকম? সেটা হলো আগে থাকতে আমরা যে শপিং বা যে ধরনের কেনাকাটায় অভ্যস্ত ছিলাম সেটা বাজারের একটা নির্ধারিত সময় ছিল, বা এমনকি এমনও হয়ে থাকে যে সপ্তাহে একটা বিশেষ দিন বাজার বন্ধ থাকে, যেরকম শান্তিনিকেতনে বুধবার বাজার বন্ধ থাকে। তো সেই সময়ে যে রাতের সময়টুকু বা এই বন্ধের দিনের সময়টুকু তো ওয়েস্টেজ, সেই সময় তো কোনো রকম লেনদেন চলছে না, তো সেখানে তো ইকোনমির জন্য সেটা একটা ওয়েস্টেজ। অনলাইন মার্কেটিং এর ফলে এই যে আমরা কিন্তু 24/7 365 ডেজ এই প্ল্যাটফর্মগুলোকে অ্যাক্সেস করতে পারছি, যার দরুন কি হচ্ছে আমরা মধ্যরাত্রিতেও অর্ডার করতে পারছি বা জিনিসটার পেমেন্ট করে দিতে পারছি। এবার আপনারা লক্ষ্য করবেন যে অ্যামাজন প্রাইম কাস্টমার বা ফ্লিপকার্ট প্লাস কাস্টমারদের ক্ষেত্রে একটা ওয়ান ডে ডেলিভারির একটা জায়গা থাকে, যে তারা খুব আর্লি ডেলিভারি দিতে চায় এবং সেই জন্য আমরা কিন্তু হায়ার প্রাইস পে করতে তাদের ক্ষেত্রে রাজি থাকি, যে একটু হায়ার প্রাইস পে করে আমরা সেই জিনিসটা খুব তাড়াতাড়ি নিজেদের হাতে পেয়ে যাই। তো সেক্ষেত্রে কিন্তু একটা বাড়তি লাভের সম্ভাবনা থেকে যাচ্ছে, যে এই ডিজিটালাইজেশনের ফলে আমরা যেরকম শ্রম নিবিড় সেক্টরের থেকে ধীরে ধীরে একটু প্রযুক্তি নির্ভর মূলধন নির্ভর সেক্টরের দিকে যাচ্ছি, তার সঙ্গে ফলে কম সময়ে কম খরচে আমরা যেরকম উৎপাদন করতে পারছি বা একই খরচে বেশি উৎপাদন করতে পারছি, ফলে দুটো দিক থেকে আমাদের লাভের সম্ভাবনা কিছু থাকছে। তো সেই লাভের সম্ভাবনা হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী যেসব কনসিকুয়েন্স আসে, যে বিনিয়োগের সম্ভাবনা, সেখান থেকে উন্নয়নের সম্ভাবনা, এবং যেটা আমাদের দেশের জ্বলন্ত সমস্যা সেটা হচ্ছে বেকারত্ব মিটবার একটা সম্ভাবনা, সেই সব সমস্যা সমাধানের একটা দিক, একটা আশার আলো আমরা দেখতে পাই। কিন্তু সেটা অবশ্যই গবেষণা এবং তার সঙ্গে অনেক কিছু বিষয় আছে, যে এই গ্রোথ থেকে কর্মসংস্থানের যে জার্নিটা, তার মাঝখানে অনেক সোশিও ইকোনমিক ইস্যু আছে, যেরকম রাষ্ট্র, তার বিভিন্ন পলিসি বা ইচ্ছা উদ্যোগ, তার কর কাঠামো, সমস্ত কিছু আছে যেগুলোর সবকিছু সামিল হলে তবেই আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গায় যেতে পারি। তো সেটা অবশ্যই গবেষণার দাবি রাখে এবং আরো বিস্তর আলোচনার দাবি রাখে। জয়ন্ত হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে শুনতে যেটা মনে হচ্ছিল এই ডিজিটাইজেশনের কথাগুলো শুনতে শুনতে, সেটা হচ্ছে যে কিছু আমি সবসময় চ্যালেঞ্জেসের কথাগুলোই বলছি, তার কারণ হচ্ছে সব দিকগুলো ভেবে নেওয়া দরকার। এবং এটা শুধুমাত্র যে এই ই কমার্স বা সবই তো রিলেটেড জিনিস, ই কমার্স আবার সেই ফিনান্সের ক্ষেত্রেও যে ডিজিটাইজেশন, কোথাও একটা মনে হচ্ছে যে এগুলো তো একটা ইকোনমির ক্ষেত্রে তো ভালো, সেটা তো একটা দিক, কিন্তু মানে আজ হয়তো নয়, কিন্তু কিছুদিন আগে প্রফেসর মার্জিত আমাদের কলেজে এসেছিলেন টেকনোলজি নিয়ে একটা বক্তব্য রাখতে গিয়ে, উনি বলছিলেন যে আমরা টেকনোলজি নির্ভর হয়ে পড়তে পড়তে এমন হয়েছি যে আমাদের নড়াচড়া বন্ধ হয়ে গেছে আর কি, এবং সেটা আমাদের ইমিউনিটির উপরেও হয়তো এফেক্ট ফেলছে। এই যে অত্যধিক, মানে আমি বাড়িতে বসে একটা সময় আসবে আমি প্রায় প্রত্যেকটা জিনিস আমি বাড়িতে বসে পেতে পারবো, এই মুহূর্তে পাচ্ছি না, এই মুহূর্তে শহরে আমরা যতটা পারছি, গ্রামে তো ডেফিনেটলি পারছি না, কিন্তু শহরে তো সবজিও দিয়ে যায়, দুধও দিয়ে যায়, সবই দিয়ে যায়। এটা তো একদিক দিয়ে ভালো, ইকোনমি ফর্মাল হচ্ছে। বিশ্বজিৎ যে প্রশ্নটা করেছে তার সাথে রিলেটেড, হয়তো ট্যাক্স রেভিনিউ কালেকশনও বাড়বে, সেই প্রশ্নটার উত্তরে পরে আসছি। কিন্তু এতে আজ থেকে 50 বছর পরে, আমি খুবই লং রানের কথা বলছি, আমরা দুটো জিনিস নিয়ে খুব শঙ্কা হচ্ছে, মানে আমি গল্পের ছলেই বলছি, তোমাদের কি মনে হয় তোমরা বলবে। সেটা হচ্ছে এই অত্যধিক মাত্রায় বাড়িতে বসে আমি সবকিছু করতে পারছি, আমি কিনে টিনে নিচ্ছি, আমার বাইরে টাইরে খুব একটা যাওয়ার দরকার নেই, এমনিতেও গরম বাড়ছে, সুতরাং আমি বাড়ি থেকে বাইরে যেতেও পারছি না, মানে এদিকে মানে সবকিছু একসাথেই ঘটছে, কিন্তু মানে একদিকে গরম বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সবাই এসিতে বসে থাকা পছন্দ করছেন, এবং যদি অর্থনীতির উন্নতি সেই লেভেলে হয় 50 বছরে, তাহলে অনেকের বাড়িতেই এসি চলে আসবে, এবং এতগুলো এসি আসবে মানে তখন আরো বেশি গরম হবে, সুতরাং সবাই বাড়িতে বসে থাকবে, খুব একটা কাজের ব্যতীত তো খুব একটা বাইরে বেরোনোর দরকার হবে না।
বাড়িতে বসে সব জিনিস পেয়ে যাব। এদিকে দুটো সমস্যা, এক হচ্ছে যে এই যে না বেরোনোর যে ফিজিক্যাল ইম্প্যাক্ট অ্যান্ড সোশ্যালাইজেশনের যে সামাজিকতার উপর যে ইম্প্যাক্ট, এই কোথায় চলেছে আমি জানি না। আমি ডিজিটাইজেশনের সমস্ত পজিটিভ শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, কিছুটা লং টার্মের মধ্যে আমার এই দুটো জিনিস খুব আমাকে ভাবায় আজকাল। আমি নিজেই যখন দেখি যে সবজি আনতে গেলে এখন তো আবার এমন জিনিস হয়েছে যে তাদের মধ্যে কম্পিটিশনে এই লাবণী বলতে পারবে সেটা, যে এখন কিছু কিছু আছে যে তোমাকে কত কম টাইমের মধ্যে তোমার বাড়িতে দিতে পারে, তার কিছু অ্যাপ বেরিয়েছে। ব্লিঙ্কিট, তুমি ব্লিঙ্ক করতে করতে তোমার বাড়িতে জিনিস দিয়ে গেল। এবং আমি আমার বাড়ির পাশেই একটা এখানে এটিএম আছে, সেখানে একটা ব্লিঙ্কিটের অফিস খুলেছে তার পাশেই। আমি সেখানে টাকা তুলতে গিয়ে দেখলাম একটা বাইক এমন করে আমার পেছন দিক দিয়ে চলে গেল, মানে সে এত এত মানে তার উপর এত চাপ। হ্যাঁ, রাশ, কারণ তাদের ওই ক্যালকুলেশন হবে অ্যাভারেজ কত টাইম একটা ডেলিভারিতে যাচ্ছে আর কি, তার উপর তাদের ইনক্রিমেন্ট অনেক কিছু। মানে আমার বক্তব্য হচ্ছে এই জায়গায় দৌড়তে গিয়ে আর কি, মানে কোথায় যাচ্ছি আর কি। ডিজিটাইজেশন দরকার, যেখানে যেখানে বেনিফিটস দরকার, কিন্তু এই যে কিছু কিছু থাকে না সাইড এফেক্টস, এই সাইড এফেক্ট গুলো খুব ভাবাচ্ছে আর কি। একটা তো প্রফেসর মার্জিত যেটা আমাদের কলেজে বলে গেলেন সেটা আমাকেও ভাবাচ্ছে, যে যে এই প্রচন্ড টেকনোলজি নির্ভর হয়ে, বিশেষ করে এই ধরনের হয়ে আমাদের বেরোনো যদি বন্ধ হয়ে যায়, আমাদের ইমিউনিটি লেভেলের কি হবে আর কি। মানে একটা সহজ গল্পের ছলে উনি বলছিলেন যে শহরের, আমার সাথে গল্প করতে গিয়ে উনি বলছিলেন যে শহরের কটা লোক কোভিডে আক্রান্ত হয়েছে আর গ্রামের কটা লোক হয়েছে দেখো। হয়তো সেখানে সিলেকশন বায়াস ডেফিনেটলি আছে, ওখানে টেস্টই হয়নি, সেটা আমি ধরে নিয়েও বলছি। এইভাবে সিরিয়াস রিসার্চ না করে সেটা হয়তো বলা যায় না, কিন্তু অন অ্যান অ্যাভারেজ হয়তো বলা যায় যে ওখানে একটু ইমিউনিটি লেভেল হয়তো বেশি, কারণ ওরা খেটে খায় আর কি। এখন সেটা নিয়ে সমস্যা ওদের হবে না, কিন্তু 50 বছর পরে যদি এইভাবে আমরা এগোতে থাকি, আমরা টেকনোলজিকে যেভাবে এগোতে থেকে গত 50 বছরে যেভাবে এটা এই প্রসঙ্গে আরেকটা কাজের কথা বলি জয়ন্ত, মানে আমি ওই কাজটা মানে একটা গবেষণা আর কি, প্রফেসর মার্জিত এবং ওই সাউথ কোরিয়ার গৌরাঙ্গ গোপাল দাসের একটা কাজ। তো এটার সঙ্গে আমি একটু যুক্ত হওয়ার আমার সৌভাগ্য হয়েছে। তো আমি সেটা করতে গিয়ে দেখলাম যে ওরা একটা খুব ভালো মানে গবেষণালব্ধ যে ইয়েটা রেজাল্ট আউটকামটা খুব অদ্ভুত। সেটাতে হচ্ছে যে রিচ পুয়ার ডিভাইডটা রয়েছে। এবার আমাদের এই কোভিড এর সময় দেখা গেল যে একটা ক্লাস মানে যারা আর কি ওই ওয়ার্ক ফ্রম হোম করতে পারছে তারা বাড়িতে বসে, তুমি যেটা বলছো একদম সব বাড়িতে বসে বসে করছে। আর আরেকটা ক্লাস যারা এই ডেলিভারিটা দিয়ে যাচ্ছে, সো দেয়ার ইজ আ স্কিল ডিফারেন্স, মানে স্কিল ফর্মাল সেক্টরের যারা ওয়ার্ক ফ্রম হোম করছে, আর আনস্কিল ফর্মাল আছে, আনস্কিল ইনফর্মাল আছে, যারা ওই মানে ওই হোম ডেলিভারি বা এই ধরনের কাজগুলো যারা আমাদের পুরো ব্যাপারটা করে দিয়ে যাচ্ছে। সো দের ইজ এ ডেভেলপমেন্ট অফ গিগ ইকোনমি। তো এটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে যারা ওই এক্সপোজড হচ্ছে মানে ওয়ার্ক আউটসাইড হোম যারা করছে, তারা কিন্তু ওই কোভিডের থেকে অনেকটা তারা ইমিউন হয়ে গেছে, মানে এক্সপোজারের সঙ্গে থেকে মানে বারবার ধরো এক্সপোজ হতে হতে তারা ইমিউন হয়ে গেছে। এবার তারা এবার আমরা বাড়িতে যারা আছি তারা যেহেতু আমাদের বাড়িতে দিয়ে যাচ্ছে, ফলে কিছুটা ওই প্রক্সিমিটি হচ্ছে, এরকম ভাবে ইমিউনিটি লেভেলটা বাড়ছে। এবং তাতে এক ধরনের মানে কেস ফেটালিটি রেশিওটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে মানে এটা দেখা যাচ্ছে যে গিগ ইকোনমিটা এত বেশি ফ্লারিশ করেছে যে ফেটালিটি রেশিও এবং কোভিড কেস অনেক কমে গেছে। মানে এটা বলছে এক ধরনের প্রশমন প্রভাব, প্যালিয়েটিভ এফেক্ট। এবং তাতে ইনইকুয়ালিটি ফল করছে, কারণ ওই আনস্কিল্ড ওয়েজ অনেক বাড়ছে, তাদের ডিমান্ড বাড়ছে, ফলে যত স্কিল্ড ওয়েজ এদিকে বাড়ছে, কিন্তু স্কিল্ড ওয়েজের ডিমান্ডটাকে মিট আপ করবার জন্য ওয়ার্ক আউটসাইড হোম বাড়ছে বলে আনস্কিল্ড ওয়েজ বাড়ছে, ফলে এক ধরনের রিডাকশন অফ ইনইকুয়ালিটি। সো যেটা ডেভেলপ আন্ডার ডেভেলপ কান্ট্রির মধ্যে কিন্তু এখানে একটা বিরাট একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, যে ডেভেলপ কান্ট্রিতে এই ইনইকুয়ালিটি বাড়েনি, মানে ইনইকুয়ালিটি কমেনি, কিন্তু আমাদের দেশেতে ইনইকুয়ালিটি কমেছে। এবং একটা প্যালিয়েটিভ এফেক্ট আছে যে ভারতবর্ষে অনেক কেস ফেটালিটি রেশিও অনেক, কেসও কম, ফেটালিটিও কম অ্যাজ কম্পেয়ার টু ইউএস ইউকে। সো তো এইটা একটা অদ্ভুত ব্যাপার, এটা বলতে পারা যায় মানে ডিজিটাইজেশনে মানে ভারতের ক্ষেত্রে কিছুটা হয়তো কি বলবো একটা প্যালিয়েটিভ এফেক্ট, মানে এটা পজিটিভ একটা কিছু ইন্ডিকেট করছে আর কি। জয়ন্তদা যে কথাটা বলছিলেন ওই আমাকে বললেন যে বলতে পারবো বলে,
জোম্যাটো হ্যাঁ। বা সুইগির ক্ষেত্রে একটা থাকে যে ওরা, আপনি যেটা বলছিলেন যে ওরা যত তাড়াতাড়ি একটা ডেলিভারি করা শেষ করতে পারবে, ওরা তখন মানে ওদের মেকানিজমটা এরকম থাকে অ্যাপে, হ্যাঁ, তখন ওরা সেখানে ক্লিক করে দিলে মানে তার সেইটা কমপ্লিট হয়েছে মানে তার সেই অনুযায়ী তার ইনক্রিমেন্ট থাকে। এই ধরনের একটা মানে গবেষণার কাজ IIM এ চলছে, আমাদের ডিপার্টমেন্টে তারা একটা টক দিতে এসেছিল এটা। ইভেন ডমিনোজের ক্ষেত্রে একটা পিজা ডেলিভারির একটা আগে যেটা এখনো সেটা আছে, সেই দেরি হলে যে হ্যাঁ 30 মিনিটস এর মধ্যে ডেলিভারি করলে আদারওয়াইজ ফুল ইয়েটা মানে ওদেরকে Refund করে পুরোটাই দিতে, ফ্রিতে হ্যাঁ, দিতে হতো না, হ্যাঁ। পুরো পিজার অর্ডারটাই পুরোটা ফ্রিতে দিতে হতো। ওরা এটা একটা ওইভাবে বিষয়। ওরা এবং ওইভাবে এটা অ্যাডভান্টেজও অনেকে নেয়, অনেক মানুষ, যে এটা মানে এক্স্যাক্টলি, এটাকে হ্যাঁ, অনেকভাবে মানে ফোন এক্সপ্লয়েট করে, করা হয়। হ্যাঁ, ফোন হ্যাঁ। করে ফোন ধরে না বা লোকেশনটাকে মানে হ্যাঁ, এটা বলতে থাকে এক্সপ্লয়েটও এদিক করা ওদিক করে। করা হয়। মানে জয়ন্তদা আগে যত- একটা কথা বলছিলেন হ্যাঁ, হ্যাঁ, যে যে আমরা যে সেক্টর জাম্প, মানে আমরা একটা স্টেজকে তো জাম্প করে একটা জায়গায় এসে গিয়েছি, তো মানে আমাদের এই দুটো স্টেজের মধ্যে অনেক সমস্যা যেগুলো রয়েছে মানে অন্তর্নিহিত রয়েছে, যেমন আমাদের নিজেদের মধ্যে যে অনেস্টির যে সমস্যা, মানে আমাদের মোরাল হ্যাজার্ডের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে তো আমরা এখনো পর্যন্ত ওভারকাম করতে পারিনি। মানে আমাদের যেরকম যদি হিউম্যান ফ্যাক্টর এই- যেগুলো রয়েছে আর কি, human হ্যাঁ, factor যেগুলো টাকে সাইকোলজিক্যাল কিন্তু ফ্যাক্টর, সেইগুলোকে আমরা এখনো হ্যাঁ, ওভারকাম করতে পারিনি, কিন্তু একটা আমরা ডেভেলপ পারা যাচ্ছে। কান্ট্রির একটা ভীষণ ফিচার আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করছি, সেইখানে গিয়ে কিছু সমস্যা তো প্রকট হয়ে উঠছেই। যেরকম বন্টনের ক্ষেত্রে আমরা মানে গ্রোথ হলেই যে সেখানে বন্টনটা ঠিক হবে তার তো কোনো মানে নেই, মানে বন্টনের প্রিকন্ডিশনই গ্রোথ, আমাদের গ্রোথ আমাদের জন্য ম্যান্ডেটরি, সেটা হতেই হবে। কিন্তু যে আমাদের মতো যে দেশে যেখানে করাপশনের এত সমস্যা, সেখানে তো প্রতিদিন আমরা বৈষম্যের কথা শুনছি, বন্টন রিলেটেড অসাম্যের কথা শুনছি। তো সেখানে গিয়ে এই জায়গাগুলো যদি, এই ছোট ছোট সমস্যাগুলো সমাধান না হলে, যে এই যে বাড়তি লাভ সেটা ঠিকঠাক খাতে বিনিয়োজিত না হলে, তো আমরা কিছুতেই একটা ধারণক্ষম উন্নয়নের দিকে এগোতে পারবো না। মানে যেটার জন্য এত কিছু, সেটা হয়তো কোথাও গিয়ে মানে সেই দিকে নজর দেওয়াটা খুব জরুরি, মানে ছোট ছোট সমস্যাগুলো সমাধান করা খুব জরুরি। ঠিক তো ঠিক আচ্ছা জয়ন্ত, এবার কি আমরা প্রশ্ন নিতে পারি? হ্যাঁ, বিশ্বজিতের আমার মনে হয় প্রশ্নটা সেটা নিতে পারি। বা বলে তোমাদের দাও। তোমাদের কি কোনো ফাইনাল কমেন্ট, সায়রী বা অমৃতা, কিছু যদি না করতে চাও তাহলে, বা যদি করতে চাও তাহলে বলতে পারো, না হলে আমরা এই প্রশ্নগুলো নিতে পারি এখানে। প্রশ্নগুলো ওদের কাছে আমরা রাখতে পারি, আর না হলে আমরাও নিজেরাও আর কি আমরাও হ্যাঁ সেটা অ্যাড্রেস করা যায়। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা জয়ন্ত, প্রথমে তুমি বিশ্বজিতের প্রশ্নটা একটু দেখো। হ্যাঁ, বিশ্বজিতের প্রশ্নটা, বিশ্বজিৎ বলেছে, খুবই ভালো লাগলো, আমার ছোট্ট মন্তব্য। ও এখানে দেখাই যাচ্ছে এটাকে। আচ্ছা, হুম। ডিজিটাল বিপ্লবের কারণে ডিজিটাল লেনদেন প্রভূত বেড়েছে, এটা সন্দেহাতীত, এতে করে অর্থের গতি বেড়েছে। আমার বরং জানতে ইচ্ছে করছে, ডিজিটাল লেনদেন বাড়ার কারণে কি সরকারি খাতায় নথিপত্র হিসাব বাড়লো? মোদ্দা কথা, কর আদায়ের পরিমাণ কি? আচ্ছা, ওকে। আমার মনে হয় না তোমাদের মধ্যে মনে হয় কেউ এটা নিয়ে কাজ করো না, করেছো কি কেউ এটা নিয়ে? আমার মনে হয় না আর কি। যদি কেউ বলতে চাও বলতে পারো, নাহলে আমি দু একটা কথা বলতে পারি। যেহেতু অমৃতাদের কথা সূত্র ধরে যদি বলি, তাহলে এই পুরো ফিনান্সিয়াল সিস্টেমটাই যেহেতু ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, ফলে খানিক আমরা বলতে পারি গোটা বিষয়টাই অ্যাকাউন্টেড হওয়ার একটা সম্ভাবনা দেখা যায়, যেই জায়গায় আমরা কর ফাঁকি দেওয়ার যে ঠিক, আমি ঠিক যুক্তি বলে, এবং ও সেটাই জানতে চেয়েছে, যে ও জানতে চেয়েছে মানে ও যুক্তি বলে বলেই প্রশ্নটা করেছে যে নথিবদ্ধ আয়ের পরিমাণ কি বাড়লো, কর ফাঁকি দেওয়ার সম্ভাবনাটা কমবে। হ্যাঁ, সেটা হওয়া উচিত। সেটা হওয়া উচিত। অ্যাকচুয়ালি একটু বোঝাটা এর মধ্যে একটু সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে, যদি ধরা যাক, এটাকে ধরার একটা উপায় হতে পারে যে ধরা যাক গত 10 বছরের বা গত 20 বছরের আয়ের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে কর রাজস্ব, সেটার যদি গ্রোথ রেটটা আমরা দেখি, দিয়ে অ্যানালাইজ করার চেষ্টা করি যে একটা ব্রেক এসছে কিনা, জাম্প এসছে কিনা। এবার যদি আমি ধরে নিই যে স্টার্টিং পয়েন্ট 2015, এটা যদি ধরে নিই, যদিও ডিজিটাইজেশন একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু পুশটা যেহেতু ধরে নিতে পারি 2015-এ এসছিল, তাহলে গবেষণার একটা দিকে এভাবে হতে পারে যে 15-র আগে গ্রোথ রেটটা কিরকম ছিল, 15-এর পরে গ্রোথ রেটটা কিরকম হয়েছে, এইভাবে একটা ধরা যেতে পারে। সেটা করতে গিয়ে সমস্যা হচ্ছে, মানে ধরা যাচ্ছে না, মানে খুব একটা চেঞ্জ হয়নি গ্রোথ রেটের, অ্যাভারেজ গ্রোথ রেটে খুব একটা চেঞ্জ হয়নি, কিন্তু সেখান থেকে ওই হাইপোথিসিসটাকে না ফেলে দেওয়া যাচ্ছে না,
কারণ হচ্ছে মাঝখানে কোভিড আসার জন্য যেহেতু স্কেল অফ দ্য ইকোনমি ডাউন ছিল, তার ফলে ট্যাক্সের যে স্কেলটা মানে অ্যাবসলিউট লেভেলটা ডাউন হয়ে যায়। তার ফলে তোমার তো গ্রোথ রেটের উপর সেটার ইম্প্যাক্টটা পড়বে। সুতরাং মানে এটা ডিজিটাইজেশনের জন্য হয়তো যদি কোভিডটা না হতো, ইকোনমি যদি ঠিকঠাক গ্রো করতো ওই বছর, তাহলে হয়তো বোঝা যেত যে যদি ইকোনমি মোটামুটি 5 to 6% বা 6 to 7% গ্রো করছিল, তারপরে ট্যাক্স রেটের রেভিনিউ গ্রোথের মধ্যে যদি একটা বড় জাম্প দেখতাম, তাহলে আমরা তাকে অ্যাট্রিবিউট করতে পারতাম ডিজিটাইজেশনের জন্য। এটা করা যাচ্ছে না ওই কারণের জন্য। তবে তাহলে উল্টো দিকে একটা করা যেতে পারে যে তাহলে ঠিক আছে জিডিপি কমছে, কিন্তু ট্যাক্স টু জিডিপি রেশিওটা যদি দেখা যায় যে তাহলে জিডিপি কমলেও ট্যাক্সটা তো সেভাবে কমুক, কিন্তু রেশিওটা বেড়েছে কিনা, রেশিওটা কিন্তু বাড়েনি। অদ্ভুতভাবে আমি একটা কাজ করছিলাম কিছুদিন আগে ট্যাক্স নিয়ে, যেহেতু আমি কাজকর্ম করি তাই উত্তরটা দিতে পারছি আর কি। সেটা হচ্ছে যে একটা সময়ে মানে 2008-এর একটু আগে আমরা পিকে ছিলাম, প্রায় 12% মতো ছিল আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও। তারপর আমরা আস্তে আস্তে কমতে থাকি, কমতে ওই স্লো ডাউনের পরে সামহাউ আমি মানে কারণগুলো কমতে আমরা 9-5 চলে যাই, 9 to 10 এর মধ্যে চলে যাই। এখন আমরা আবার রিচ করেছি সেই 12.2 তে। মানে আমরা সুতরাং এখান থেকে এই মুহূর্তে বলতে পারছি না যে ডিজিটাইজেশনের ফলে কতটা সরকারি খাতায় যে নথিবদ্ধ আয় কতটা বেড়েছে, তবে লজিক বলে বাড়ার কথা। আর একটু টাইম মনে হয় লাগবে এটা সম্পর্কে পাওয়ার জন্য। এটা না হলে হয়তো আমরা খালি রেভিনিউ গ্রোথটা দেখে বলতে পারতাম, সেটা বলতে পারছি না। হ্যাঁ স্যার, কোভিড এর পরে কিন্তু জিএসটি কালেকশন কিন্তু খারাপ হয়নি, সেটা কিন্তু বেড়েছে, যথেষ্টই বেড়েছে। কিন্তু তুমি যদি ওভারঅল গ্রোথ রেট দেখো, আমি অ্যাভারেজ যদি নিই, এবার এক বছরের ডেটা নিয়ে তো সেটা বলা যাবে না। এক বছর 2 বছরের, গত 2 বছরের যেমন জিএসটি তুমি মান্থলি ফিগার গুলো দেখো, প্রত্যেক মাসেই প্রায় 1 লক্ষ কোটি টাকা ক্রস করে যায় আর কি। কিন্তু তোমাকে যদি একটা গবেষণালব্ধ ওয়েতে মানে গবেষণার নিরিখে যদি তোমাকে উত্তর দিতে হয়, তাহলে গত 10 মানে ওই ডিজিটাইজেশন ইনিশিয়েটিভের আগের 5 বছর বা 10 বছর, তার পরের 5 বছর 10 বছরের একটা অ্যাভারেজ গ্রোথ রেটের ক্যালকুলেশন, সেইটা এখন করা যাচ্ছে না। তার কারণ ওই মাঝখানে কোভিডের সমস্যাটা। তবে যুক্তি বলে এটা তো হওয়ার কথা, মানে যত ডিজিটাইজেশন হবে ডেফিনেটলি ফর্মালাইজেশন যেহেতু হচ্ছে, মানে এন্ট্রিগুলো যেহেতু ওই ফর্মাল ওয়েতে হচ্ছে, সেখানে যুক্তি বলে বাড়ার কথা। ঠিক একই কথা বোধহয় ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে বলা যায়, হয়তো কোভিড এর জন্য লকডাউন এবং পুরো মানে সিস্টেমটা আর কি বন্ধ ছিল বলে হয়তো ম্যানুফ্যাকচারিং একজন একটু জানতে চেয়েছেন যে একজন পার্থ চক্রবর্তী জানতে চেয়েছেন যে না সরি এটা বলতে পারছেন, এটা উনি একটা কমেন্ট করেছেন, আপনি শহরের মানুষের কথা বলছেন, ভারতের একটা বড় অংশ মানুষ এই গ্রামে এটা ও পরে বলেছে অবশ্য। না আরেকজন জানতে চেয়েছেন সুগত সেন বলেছেন ড্রপ আউট রেট বা লার্নিং আউটকামের উপর ডিজিটাল ডিভাইডের ইম্প্যাক্ট আর খানিকটা স্পষ্ট হলে বুঝতে সুবিধে হতো। মানে এরকম কোনো কাজ তুমি দেখেছো কিনা এটা জানতে চেয়েছেন। ড্রপ আউট আর লার্নিং আউটের উপর ডিজিটাল ডিভাইড, কারণ তো অনেকগুলো, আমরা যে কারণ দুটো আলোচনা করছিলাম, অনেকগুলো কারণ হতে পারে, তাই না? মানে ড্রপ আউট তো হ্যাঁ অনেকগুলো কারণ বলেছে। হ্যাঁ, এবার এমন কি কোনো গবেষণা মানে ডিজিটাল ডিভাইডের জন্য কতটা হয়েছে এরকম কোনো গবেষণা কি পাওয়া গেছে, বা তুমি সেরকম কোনো আমি মেইনলি তথ্য থেকেই দেখেছি, যেটা মানে ওই যেটা বললাম যে বাড়িতে হ্যাঁ মানে যেটা আমি আলাদা করে কিছু সেরকম দেখিনি যে স্পেসিফিক্যালি এইটাকে আইডেন্টিফাই করেছে। যে কিন্তু আমি এই ডেটা থেকে যেটা আমরা আলোচনাও করছিলাম একটু আগে, যে যেহেতু এই মানে ফার্স্ট অফ অল এই ফ্যামিলি সাপোর্টের একটা তো ব্যাপার যেটা আছেই, যে বাড়িতে তারা ঠিক মতো সেই বাচ্চারা যেহেতু মানে ছোট বয়সে ড্রপ আউটটা হচ্ছে, তো সেই সাপোর্টটা পাচ্ছে না, সেটা একটা রিজন। আর একটা হচ্ছে স্কুলের এটার পেছনে কতটা অবদান সেটা দেখা খুব জরুরি। স্কুলের আমার মনে হয় সেই জিনিসগুলো ওনার কাছে আইডিয়াটা ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে। পার্থ চক্রবর্তীর আরেকটা প্রশ্ন আছে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এ উৎপাদক ও ক্রেতাদের হয়তো সুবিধা বেড়েছে, কিন্তু ছোট দোকানের বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে, যেটা কি অন্য দিক থেকে উল্টো প্রভাব ফেলবে অর্থনীতির উপর? তোমাদের কি মনে? কেউ কি এটা নিয়ে কোনো কিছু বলবে? হ্যাঁ, মানে এইটা তো একটা হয়েছে যে কি এই যে মানে একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হয়েছে বিটুইন দ্য ই কমার্স আর যে স্মল
যে রিটেল বিজনেসগুলো। কারণ অনেক সময় আমরা দেখেছি যে কি বিভিন্ন এই ট্রেডার্স অর্গানাইজেশন তারা বলেছে যে কি ই কমার্স এরকম একটা প্রেডিটরি প্রাইসিং তারা ফলো করে, তারপরে তারা ভীষণভাবে মানে ডিপ ডিসকাউন্ট দেয়, তারপরে এই যে তারা ক্যাশব্যাক পলিসি করছে, এইটার ক্ষেত্রে কিন্তু রিটেল বিজনেসরা মানে তাদের তাদের কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু একটা জিনিস যেটা গভর্নমেন্ট এখন পুশ করছে যে যাতে এই ই কমার্সরা এই ছোট মানে রিটেল বিজনেসকে একসাথে নিয়ে চলে, যদি দুজনে কোলাবোরেট করতে পারে তাহলে কিন্তু আমরা এই সমস্যাটাকে ওভারকাম করতে পারি। মানে মানে গভর্নমেন্টের দিক থেকে যেটা বলছে যে কি দের ইজ এনাফ স্কোপ, এনাফ রুম, যে যাতে দুটোই কিন্তু সাস্টেইন করতে পারে। সো দের শুড বি আ লেভেল অফ ডিপেন্ডেন্সি বিটুইন দ্য ই কমার্স অ্যান্ড দ্য রিটেল বিজনেস, তাহলেই কিন্তু এই ক্ল্যাশ অফ ইন্টারেস্টটা দুজনের মধ্যে হবে না। আর কোনো প্রশ্ন? হ্যাঁ আছে। এটা সৌম্যজিৎ বহিরাগত চক্রবর্তী, ডিজিটাইজেশনের সাথে এনার্জি ক্রাইসিসের বোধহয় একটা গূঢ় সম্পর্ক আছে। ইনফ্যাক্ট এই যে কমেন্টটি করছি বা লাইক করছি, শেয়ার করছি, ইমেলে থ্যাংক ইউ বলছি, চা খেয়ে ইউপিএতে 10 টাকা পাঠাচ্ছি, সেগুলো স্টোর করার জন্য বিপুল পরিমাণ এনার্জি ক্ষয় হচ্ছে। গ্লোবালি বা নিজের পক্ষে দেশীয় স্তরে পলিসি নিয়ে কিছু? আচ্ছা, ও এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের দিকে যেতে চাইছেন। এনভায়রনমেন্টাল পলিসি হ্যাঁ, তো আমি জানি না এই নিয়ে কোনো গবেষণা। সেটা জানতে হ্যাঁ, মানে উনি যখন কি মানে প্রসঙ্গটা, এনার্জি যা মানে তার যে আর্গুমেন্ট গুলো সেগুলোই হয়তো অ্যাপ্লিকেবল হবে, তাই না? হ্যাঁ মানে উনি যখন প্রশ্নটা করেছেন Assumption নিশ্চয়ই যেটা- ওনার কাছে কোনো ইনফরমেশন আছে। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, আচ্ছা ধরা যাক আমরা এই আড্ডাটা অনলাইনে করছি না, মানে আমি জাস্ট জানতে চাইছি, প্রশ্নটা থেকে আমার একটা ধারণা এলো, আমরা ধরো অনলাইনে করছি না, অনলাইনে করে মানে উনি জানতে চাইছেন আমি লাইক করছি, কমেন্ট করছি, শেয়ার করছি, ইউপিএতে টাকা পাঠাচ্ছি, মানে ডিজিটাইজেশনের জন্য যেটা করছি তাতে একটা এনার্জি হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, হচ্ছে। এটা যদি অফলাইনে করতাম তাহলে তাহলে এটা কি কম রুমে হতো? বসে, তাহলে না হয়তো কম হতো, আমি জানি না, আমার কাছে তথ্য নেই না, কেন যে এই 5 জনকে একটা জায়গায় মানে যেতে হতো, এতে সেখানে যে একটা ধরনের হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমার তো তাতে ট্রান্সপোর্টেশন কষ্ট opportunity আছে। cost এর terms এ যদি দেখা যায় তাহলে ডেফিনেটলি আমি এখান থেকে 5টা লোক যেতাম, সেখানে এতগুলো লোক যারা শুনছেন তারাও যেতেন, তাদের ট্রান্সপোর্টেশন কস্ট আছে, তারপরে সেখানে ফ্যান চলতো, কস্ট এটি বেনিফিট যদি চলতো, করা যায় সেখানকার মানে আমি ইলেকট্রিসিটি জানি না তাতে তবে সেটাও উনি কিন্তু যখন এনভায়রনমেন্টের ওপরে একটা প্রভাব ফেলবে। মানে আমি যদি একটা হলে বসে যদি একটা হ্যাঁ, সেই সেখানে এয়ার এসি চলে, তো কন্ডিশনিং সেটা রুম, হ্যাঁ। না, কিন্তু যদি এমন হয় উনার প্রশ্নটা দেখে যেটা আমার মনে হচ্ছে যে এমন যদি হয়, কম্প্যারিজনটা এমন যদি হয় যে ওইটার এগেইনস্টে আমার যে মানে যেটা ছিল, মানে যেটাকে অপরচুনিটি ছিল, অল্টারনেটিভটা, তার থেকে যদি এখানে এনার্জি বেশি খরচ হয় তাহলে ডেফিনেটলি পলিসি তো নেওয়ার দরকার আছে। কিন্তু এতদিন তো জেনে এসেছি যে এগুলোর ফলে এনার্জি সেভিংস হবে। আমি জানি না, ওনার কাছে নিশ্চয়ই তথ্য আছে, আমার জয়ন্তদা, আরেকটু ডিটেলে বলতে পারলে ভালো হতো আর কি। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে প্রশ্নটা একটা আরেকটু এক্ষেত্রে একটা হয়তো আমি ঠিক গবেষণাও জানি না আছে, এটা আমি জানি না। এনার্জি ক্রাইসিসের সঙ্গে এটা জড়িত কিনা আমি জানি না, কিন্তু এই যে আমরা আন্তর্জাল পরিষেবার সাহায্য নিচ্ছি এই ধরনের মিটিং গুলিকে মানে আয়োজিত করার জন্য, বা এই যে ডিজিটালাইজেশনের ফলে তো আমরা প্রত্যেকে ইন্টারনেট হয়তো একটা সার্ভিসটা হিউজ ব্যবহার করছি। এনার্জি ক্রস হয়তো একটা ডেটা, এই যে সমস্ত ডেটা, এই যে একটা মেসেজ করছি, এই প্রত্যেকটি হ্যাঁ। ডেটাই কিন্তু কোথাও গিয়ে স্টোর হচ্ছে। আছে, হ্যাঁ, আমার ঠিক, মনে ঠিক। হয় সৌম্যজিৎদা কোথাও গিয়ে সেই জায়গাটা হ্যাঁ, অ্যাড্রেস হ্যাঁ, করার ওই চেষ্টা করছে যে প্রশ্নটা দেখে তাই বোঝা যাচ্ছে আর এই কি। ডেটাটা যে স্টোর হচ্ছে সেটার মানে ফিউচার ইমপ্লিকেশন বা সেই না, সেই ক্ষেত্রে আমি কি যেটা বলতে চাইছি, পলিসি। এই যে ধরা যাক নেট কোথায় বেশি এনার্জিটা খরচ হচ্ছে, এই নিয়ে কোনো গবেষণা আছে কিনা আমার জানা নেই। যদি হয়ে থাকে ডেফিনেটলি উনি যখন বলছেন নিশ্চয়ই এরকম কোনো গবেষণা এআই থেকেই উনি রিলেটেড, হয়তো বলছেন। হ্যাঁ এআই রিলেটেড নিশ্চয়ই হচ্ছে, AI কোনো গবেষণা হয়তো information হচ্ছে related। যেখান থেকে উনি বলতে চেয়েছেন এটা। তাহলে তো যদি এটা হয়, যদি এটা উনি যখন প্রশ্নটা করছেন নিশ্চয়ই রেলেভেন্ট একটা কোয়েশ্চেন, যদি এটা হয় যে আমাদের এইসব এনার্জি ক্ষয়টা অফলাইনের থেকে, ধরা যাক অফলাইন ইন এ সেন্স বলছি যে তার যে অল্টারনেটিভটা ছিল তার থেকে হয়তো বেশি খরচ হচ্ছে এখানে এনার্জি, তাহলে তো ডেফিনেটলি এমনিতেই আমাদের অবস্থা খারাপ আর কি, মানে গ্লোবাল ওয়ার্মিং, এনার্জি ক্রাইসিসের জন্য যা হচ্ছে আর কি, তারপরে তো আরো আমরা এনার্জি ক্রাইসিস থেকে আরো অন্যান্য প্রবলেমের মধ্যে পড়ছি। আমার এটা মাথায় আমি শুনিনি কোনোদিন যে এই সমস্যাটার কথা ইনফ্যাক্ট প্রথম উনি শুনলেন। অসুবিধাজনক, কারণ এটা যখন নিড অফ দা আওয়ার, মানে যখন তোমার যে এটা এসে গেছে যে সিস্টেমটা, সেটা নিশ্চয়ই কোথাও আর কি অপটিমাইজেশন হয়েছে, সেটার মানে কোথাও একটা অন্য মানে সিস্টেমটাকে বা অন্য মোডটাকে সে ডমিনেট করে এটাতে এসছে, মানে অনলাইন মোডটার
এই না যে কারণ acceptability, কারণ হ্যাঁ না কারণ আহ, কারণ এটা সেটা বিষয়ে নাও আমরা হতে পারে, সেটা নাও হতে পারে। তার কারণ একটা একটা ক্যালকুলেশন বলে, যারা এনার্জি নিয়ে কাজ করেন তাদের মুখ থেকে শুনেছি, তারা হয়তো সেটা বলতে আমার পারে। তথ্য জানা নেই, কিন্তু একটা ক্যালকুলেশন বলে যে এই যে ধরা যাক উইন্ড মিল গুলো, উইন্ড থেকে যে এনার্জি তৈরি হয়, তাতে যে ব্লেড গুলো তৈরি করতে, তাতে যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয় আর কি, তাতে যা এনার্জি ইনটেক ওগুলোতে, ওগুলো মোটামুটি একটা লং টার্মে যদি ওটাকে আমি অপারেট না করি, তাহলে ওই এনার্জিটা তো আমি আর রিনিউয়েবল এনার্জি থেকে তৈরি করিনি, নর্মাল না, এনার্জি থেকে তৈরি করেছি। সেটাকে পুষিয়ে দেওয়ার জন্য আমার যতটা লাইফ, সেই লাইফ আমরা এখনো অব্দি সেই টেকনোলজিটা রপ্ত করতে পেরেছি। ইনফ্যাক্ট সেটা করতে পেরেছি কিনা সেই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নটাও প্রায় অনেকটা, কিন্তু অনেকটা সেই রকম, কিন্তু কিছুটা আমাদের কাছে কার্বন ফুটপ্রিন্টের দিকে হ্যাঁ সম্ভবত যাচ্ছে, ইন্ডিকেটর। কিন্তু হ্যাঁ, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, মানে আমি তো জানি না। তোমাদের হ্যাঁ, মধ্যে যদি কেউ এরকম কোনো গবেষণা দেখে থাকো বা তথ্য থাকে, তাহলে এটা হয়তো হ্যাঁ, যদি, হ্যাঁ, ঠিক বলতে মানে যদি পারবে। হুম, নিশ্চয়ই হ্যাঁ। মানে সেটা ভেবে দেখা যেতে আমার পারে। আমি কাছে তথ্য শুনেছি এরকম হয়ে থাকে হ্যাঁ, যে এই ধরনের ওটা ডাটা ট্রান্সমিশনের জন্য হ্যাঁ, কিছু। ধরা যাক খুব খুব এনার্জি সেন্স মানে রিকোয়ারমেন্ট হুম, আছে হাই, হুম, তাহলে হয়তো হুম, দুটো কম্পেয়ার করলে হয়তো সেখানে বেশি হুম, চলেই হুম, যেতে হুম, পারে। হুম, 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 গবেষণার দরকার আছে হয়তো। হুম। রোহন কান্তি খানের একটা প্রশ্ন, digitization always leads to centralization of the system, uh, and the Indian political or social system is federal. This contradiction may lead to political mismanagement in resource allocation due to digitization. আচ্ছা, ওই সেন্টার স্টেট Relation. কনফ্লিক্টটার ব্যাপারটা নিয়ে একটু ভাবছি আর কি, যে সেন্ট্রালাইজেশন অফ দ্য সিস্টেম দরকার হয় ইন্টারনেট বা ডিজিটাইজ করতে হলে। তো সেখানে পলিটিক্যাল মিসম্যানেজমেন্টটা কিভাবে, এটা বোধহয় একটু আমাদের আজকের আলোচনার মধ্যে কি আমরা মানে এটাকে আলোচনা করতে পারি? কিছুটা আমার মানে আমি এমনি জেনারেল কমেন্ট হিসেবে একটা জাস্ট আমরা জিনিস যদি, বলতে পারি, হ্যাঁ, একটু কিছুটা টাচ সত্যি করতে এটা, পারি। কিছুটা সত্যি। এমনিতেই আমাদের ফেডারেল যে স্ট্রাকচারটা, সেটা সেন্ট্রালাইজড একটা ফেডারেল স্ট্রাকচার। তার বড় ইতিহাস আছে, কেন আমরা স্বাধীনতার সময় একটা সেন্ট্রালাইজড ফেডারেল স্ট্রাকচার তৈরি করে নিয়েছিলাম। ইনফ্যাক্ট জিএসটি এসে যাওয়ার পর অনেকে বলেন যে স্টেটগুলোর হাতে তো ফিনান্সিং পাওয়ার বলতে কিছু নেই, স্টেটের বাজেটটা এখন নিয়ারলি এক্সপেন্ডিচার বাজেট হয়ে গেছে, রেভিনিউর দিকে কিছু করারই থাকে না সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে স্টেট গভর্নমেন্ট গুলো। ডিজিটাইজেশন হলে সেন্ট্রালাইজেশনের যে কন্ট্রোলটা, সেটা তো বাড়বে, সেটা মোটামুটি এক্সপেক্ট করা যায় আর কি। কিন্তু তাছাড়া এই মুহূর্তে বলার সেরকম কিছু নেই। আর কোনো প্রশ্ন আছে কি? আহ, আমরা মোটামুটি সব প্রশ্নই বলে নিয়েছি এবং আমাদের সময়ও বেশ অনেকটাই অতিক্রান্ত হয়েও গেছে এবং ওকে ওকে, দেড় আড্ডাটা খুব ঘন্টা হয়ে গেছে। জমজমাট হয়েছে, যে কারণে তোমাদের আর প্রশ্ন আমরা আহ, আহ, আজকে আড্ডাটা করে খুব তো ভালো লাগছে, আমাদের ওই হ্যাঁ, ছাত্রীদের উজ্জ্বল আপাতত মুখগুলো আর দেখতে। কোনো প্রশ্ন নেই। আমরা 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 তো অনেক কিছুই বলি টলি, কিন্তু এরা কি ভাবছে সেটা শোনাটা খুব সেইটাই, দরকার। আর তার কারণ ওদের হ্যাঁ, ওদের পার্সপেক্টিভটা জানাটা খুব দরকার, সেদিক থেকে খুব তোমরা খুব ভালোভাবে বলেছো। এবং ওদেরও মাথায় নিশ্চয়ই এগুলো মানে এই যে কোয়েশ্চেন গুলো এলো, এগুলো ওদেরও কিছুটা ভাবাবে, আশা করা ভাবাতে যায়, মানে সাহায্য ওরাও এর করে। থেকে আর কি কিছুটা ঠিক পাবে, হ্যাঁ, যে এই ধরনের মানে ওরা যখন গবেষণায় বা ওই পড়াশোনার মধ্যে দিয়ে কোনো কিছু লিখবে, তখন নিশ্চয়ই এগুলো ওদের কিছুটা উপকার করবে, এই আশা রাখছি আমরা। আমাদের তো আমাদের উদ্দেশ্যটাও তাহলে তো তাই, তাই না? মানে আমাদের উদ্দেশ্যটাও তো তাই, যে কিছু মানুষের কাছে এখনকার রেলেভেন্ট ইস্যুগুলোকে নিয়ে যাওয়া। এবার মৌসুমী মনে হয় শেষ করতে পারো। হ্যাঁ, তো তাহলে আজকে আমরা আহ, আমাদের তিনজন অতিথিকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের আড্ডা শেষ করব। সায়রী গুপ্ত, অমৃতা বসু এবং লাবণী রায় চক্রবর্তী, তোমাদের আজকের আমাদের এই আমন্ত্রণে যে তোমরা আমাদের সাড়া দিয়েছো এবং অত্যন্ত সুন্দরভাবে তোমাদের বক্তব্য উপস্থাপনা করেছো, সেজন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের আগামী দিনের সাফল্য কামনা করি এবং আশা রাখি যে যদি আবার কখনো তোমাদের সাথে দেখা হয় এরকম প্ল্যাটফর্মে, তাহলে খুব ভালো লাগবে আমাদের সবাইকার। জয়ন্ত, তোমাকেও অনেক ধন্যবাদ পুরো সময়টা যারা দিয়ে জয়েন খুব সুন্দর। করেছেন আমাদের সাথে, যারা জয়েন হ্যাঁ, করে এবং কমেন্ট, যারা জয়েন করেছেন, ডেফিনেটলি যারা তারা কোয়েশ্চেন শুনছেন, করেছেন এবং হ্যাঁ, আমাদের তাদেরকে সঙ্গে ধন্যবাদ। সবসময় আছেন যে দর্শকরা, তাদেরকে হ্যাঁ, আমাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তাদের এই যে উৎসাহ এবং এইভাবে যে তারা অংশগ্রহণ করেন আমাদের সঙ্গে, সেটা কিন্তু আমাদের ভীষণ অনুপ্রেরণা জাগায় এবং এই আড্ডাটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।